ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক প্রতীক্ষা, অনেক অনুরোধের পর আসলে এরকম একটা সেশন নিয়ে আমি যে হাজির হতে পেরেছি, এর জন্য আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাই। কারণ একেবারে আপনাদের অনুরোধে আজকের এই সেশন, আপনাদের পরামর্শে আজকের এই সেশন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের অতিথি কারা আজকে আমাদের সাথে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। মিস্টার শুভাশিস ঘোষ, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, ডিসি অফিস কুমিল্লা, and we have Mr. Noor Hussain Nature, Assistant Commissioner and Executive Magistrate of GOB, Government of Bangladesh. And দুজনেরই আরেকটা পরিচয় আছে, দুজনেই এক্স লিডার অফ ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং অ্যাসোসিয়েশন FBDA। আমাদের সাথে আরেকজন থাকার কথা MA হাদি রাহি, কিন্তু আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের MA হাদি রাহি ওনার নাইট ডিউটি পড়েছে এবং ঢাকাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা নিউজে জেনেছেন যে একটা বোমা হামলার মতো ঘটনা ঘটেছে, যে কারণে ওনাদের আজকে আসলে অনেক বেশি ব্যস্ততা রয়েছে। তো তারপরে চেষ্টা করবে যদি মাঝপথে আমাদের সাথে অ্যাড হতে পারে, আর না পারলে আসলে আমাদেরকে একটু ভিন্নভাবে দেখতে হবে, কারণ দে আর অলসো প্লেইং এ রোল ফর দ্য ইন্টারেস্ট, ফর দ্য সেক অফ দ্য নেশন। সো শুভাশিস এন্ড নির্জর, কেমন আছো? স্যার ভালো আছি স্যার। স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর অবভিয়াসলি তোমরাও আমাদের প্রোগ্রামে এসেছো, সো ভালো না থেকে কোনো উপায় নেই। আমরা শুরুতে সবসময় একটু কষ্ট দিই, আজকেও কষ্ট দিব। একেবারে ছোটবেলা, সেই শিশু বেলা হতে এই পর্যন্ত যে যাত্রা পথ, এটা যদি একটু সংক্ষেপে বলতে। প্রথমে শুভাশিস। স্যার স্যার আমি স্যার আসলে প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে এরকম একটি শোতে ইনভাইট করার জন্য, এবং আপনার মাধ্যমে আবার আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের সাথে যুক্ত হওয়ার একটি সুযোগ সৃষ্টি হলো, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছোটবেলা থেকে স্যার এ পর্যন্ত জার্নিটা আসলে বলবো যে ইটস এ ডিফারেন্ট লেভেল অফ স্টোরি, যেখানে প্রত্যেক মানুষের জীবনের গল্প যেভাবে পৃথক পৃথক হয়, আমার গল্পটা অবশ্যই পৃথক হবে। তবে আই ফিল প্রাউড যে আমি একদম রুট লেভেল থেকে উঠে এসেছি, একদম গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, পরবর্তীতে কলেজ জীবন চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পড়াশোনা করেছি, এবং এর পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আই ফিল প্রাউড টু শেয়ার যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আমি গ্রাজুয়েশন আমার কমপ্লিট করেছি, ডিগ্রি আমি কমপ্লিট করেছি। এন্ড আফটার দেন আমার প্রথম চাকরি ছিল, আমি জনতা ব্যাংকে ছিলাম এক্সিকিউটিভ অফিসার হিসেবে। এর পরবর্তীতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জয়েন করি, এবং সবশেষে 33তম BCS প্রশাসন ক্যাডারে আমি জয়েন করি। এবং রিসেন্টলি আমি কয়েক বছর কিছুদিন আগে একটা প্রমোশন পেয়েছি, আমি প্রমোটেড টু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং আমি এখন অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কুমিল্লাতে কর্মরত আছি স্যার। দ্যাটস আ ভেরি ইন শর্ট। অনেক অনেক সংক্ষেপে হলো, অনেক অনেক ধন্যবাদ। নির্জর, ইটস ইউর টাইম। স্যার থ্যাংক ইউ স্যার। প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্ল্যাটফর্মে আমার ইউনিভার্সিটির জুনিয়র স্টুডেন্ট, আমার সমবয়সী যারা আমার ক্লাসমেট ছিল, প্লাস আমার সিনিয়র শ্রদ্ধেয় যারা বড় ভাই আছে, তাদের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। স্যার আমিও শুভাশিস ভাইয়ের মতো একটা ছোটবেলায় গ্রামেই বড় হয়েছি, তারপরে মফস্বল এলাকায় পড়াশোনা, হাই স্কুল এবং কলেজ দুটোই কিশোরগঞ্জ। ইউনিভার্সিটি লেভেলে প্রথম যে ধাক্কাটা খেয়েছিলাম, ঢাকা ভার্সিটিতে ভেবেছিলাম চান্স পাবো, পাইনি, চিটাগাং পেয়েছি। চিটাগাং আসার পরে খুব হতাশ ছিলাম, যাই হোক এটা আমি পরবর্তীতে বলবো। তারপর কিভাবে সেই হতাশাটাকে কাজে লাগিয়ে বেস করে আমি এখান থেকে বেনিফিটেড হয়েছি থ্রু দ্য মিডিয়াম অফ FBDA। পরবর্তীতে আমার BBA কমপ্লিট করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। তারপরে আমার প্রথম চাকরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় সহকারী পরিচালক পদে। সেখানে অল্প কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছি। তারপরে প্রথমবারের মতো আমি 35তম BCS পরীক্ষায় অংশগ্রহণ করি, এবং প্রথমবারই আল্লাহর অশেষ কৃপায় সাফল্যের সহিত উত্তীর্ণ হই, এবং ঝিনাইদহ জেলায় প্রবেশনার হিসেবে কাজ করি। সম্প্রতি সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় কাজ করছি। ধন্যবাদ স্যার।
হ্যাঁ, অনেক গুছিয়ে দুজনেই খুব সংক্ষেপে বললে। যেগুলো বলতে হয় তো আমার আরো 10 মিনিট লাগতো। ইটস ফ্যান্টাস্টিক। আর তোমাদেরকে আসলে এভাবে আহ, আমার মনে হয় যে তোমাদের বলার মধ্যেও শৃঙ্খলা চলে আসছে, যেহেতু তোমরা শৃঙ্খলাপূর্ণ কাজের মধ্যে রয়েছে। মানে আগে তো স্যার শৃঙ্খলা আপনার ছিলই। হ্যাঁ। স্যার আপনার প্রোফাইল স্যার অনেক ভারী স্যার, সেই জন্য স্যার একটু টাইম লাগতেই পারে স্যার। Absolutely. আমাদের we have very little to share, sir. That makes the নো নো difference. নো নট লাইক দ্যাট। আসলে তোমরা অনেক গুছিয়ে বলছো, অনেক চমৎকার করে বলছো। এটাই হচ্ছে ব্যাপার, অনেক সিকুয়েন্সিয়ালি বলছো। সো নাইস। শুভাশিস, আহ, আমরা যেহেতু আসলে আজকে একটু আমাদের ইয়ং কমিউনিটিকে মোটিভেট করার জন্য বসেছি, বিশেষ করে বিসিএস নিয়ে তাদের অনেক কোয়ারিজ রয়েছে। তো সেখানে যাওয়ার আগে আগে সেরে ফেলি যেটা পরে হওয়ার কথা। একটু যদি এফবিডি এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার করা হতো, এই এফবিডি এর এক্সপেরিয়েন্স কেমন ছিল, আসলে এই যাত্রাটা কেমন ছিল? আহ, এটা স্যার আসলে বলতে গেলে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। এফবিডি শব্দটা শুনলে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়, এবং বলতে শুরু করলে মনে হয় যে শেষ হবে না, এরকম একটা বিষয়। এই জন্য এটার ভিতরে ঢুকতেই ভয় লাগে যে আমি এফবিডি সম্পর্কে বলবো। তার কারণ হচ্ছে নিশ্চয় যেটা বলেছে, সেম থিং হ্যাপেন ইন মাই লাইফ অ্যাজ ওয়েল। আমি ইন্টারের পরে 1 বছর আমি গ্যাপ দিই। তার কারণ হচ্ছে আই ওয়াজ ভেরি ডেডিকেটেড যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করব, এবং সো কনফিডেন্ট যে আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গুলো ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফর্মই আমি তুলি না। বাট ভেরি আনফরচুনেট যে মানে ওই অ্যাটেম্পটাতে আমি সাকসেস হতে পারিনি। তো নেক্সট একটা বছর যে আমার কিভাবে গেছে, যে আমি আই ওয়াজ রানিং আউট অফ সোসাইটি। আমি পালিয়ে বেড়াচ্ছিলাম জীবন থেকে। আই ওয়াজ রানিং আউট অফ লাইফ এজ ওয়েল। তো সেই জায়গা থেকে এসে যখন ফাইন্যান্সের মতো একটা, আমি বলবো যে ওয়ান অফ দ্য টপ ক্লাস ডিপার্টমেন্ট, যে আমি যখন চান্স পাই, এবং এর পরপরই যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠি, তখনই আসলে এফবিডি এর যাত্রাটা শুরু হয়, যখন আমরা সেকেন্ড ইয়ারে ছিলাম। তো এফবিডি এ তুমি এক কথা যদি কেউ আমাকে বলবো, আমি বলবো যে এফবিডি ইজ এ ইউ টার্ন ইন মাই লাইফ। তো এরকম একটা হতাশা থেকে এসে যখন আমি সফলতার দিকে যাচ্ছিলাম, তখনই একটা বিগ ইউ টার্ন ইন মাই লাইফ। এফবিডি তে এসে এরকম একটা ডাইমেনশন পেলাম, দ্যাটস আই নেভার থট ইন মাই লাইফ। that changed my whole attitude towards career, towards life. এবং এই জন্য অবশ্যই আমি স্যার কৃতিত্ব দিতে চাই, যে আমি নির্দ্বিধায় বলতে চাই যে এফবিডি ইজ এ ব্রেইন চাইল্ড অফ ইউ স্যার, and এফবিডি ইজ এ ল্যাবরেটরি অফ ক্রিয়েটিং লিডার ইন চিটাগং ইউনিভার্সিটি। and এখন যখন আমরা ওই যাত্রাটা শুরু করি, আপনি জানেন স্যার, দ্য রোড ওয়াজ নট, the road is rough. এটা একটা বন্ধুর পথ ছিল। এখন everybody see that the everyday guys, they are carrying the flagship of Chittagong University, not finance department. They are carrying the flagship of Chittagong University. So সেই তখন I feel proud, really proud, যে এই জন্য বলছি যে এফবিডি এর সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। এবং এফবিডি না হয়তো এফবিডি তে জয়েন না করতে পারলে, বা এফবিডি এর সাথে যাত্রাটা শুরু না করলে, হয়তো শুভাশিস আজকের এই শোটাতে থাকতো না। ভেরি ট্রু, ভেরি অনেস্ট। তার কারণ হচ্ছে আমরা এফবিডি থেকে যেভাবে নিজেকে চিন্তা করতে শিখেছি, কেরিয়ার সম্পর্কে চিন্তা ভাবনাগুলো শিখেছি, সেগুলা উই আর স্টিল প্র্যাকটিসিং। নির্জন উর্মি সেখানে আছে, সে আমার সাথে একমত হবে। এই যে নোট নেওয়ার এই যে বিষয়গুলো এখন আমরা সার্ভিসে করছি, প্রেজেন্টেশন, ডিফারেন্ট ডাইমেনশনে চিন্তা করার বিষয়, যে অ্যাবিলিটি গুলা, every single things we learn in every each and every day, we salute for those contributing till now in our career. এবং আমি বলবো যে এফবিডি এর কারণেই আসলে স্যার আপনার সাথে, বা আরো আমি এট দ্য সেম টাইম আমি স্মরণ করতে চাই সৌরভ স্যার এবং আমাদের ফাতেমা ম্যাডামও ছিল স্যার আপনার সাথে সহযোগী হিসাবে সবসময়। এবং যখন আমরা ওই ফাইন্ড আউট, মানে আমরা কোনো ওয়ে খুঁজে পেতাম না, তখন ইউর অনলি দ্য লাইট অফ আওয়ার হোপ। অনেক সময় এরকম হয়েছিল যে বিডে ক্লোজ ডাউন, বিডে কালকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ডিপার্টমেন্টে। এবং একটা সময় স্যার আমি আপনি যদি অনুমতি দেন, যে আমি বলতে চাই যে একটা সময় যারা বিডে করতো, তারা ডিপার্টমেন্টে বলবো যে স্যার একটু পাকা চোখে তাদেরকে দেখা হতো। মেবি দা সাউন্ড, এই ওয়ার্ডটা হয়তো বা সুন্দর ওয়ার্ড, আমি চুজ করতে পারিনি। বাট এখন স্যার আমি এখন যারা আছে তারা দে উইল জাজ, আই উইল নট টক অ্যাবাউট বিডি, দে উইল জাজ যারা বিডিতে আছে তারা কি করেছে ইন দেয়ার কেরিয়ার, এবং যারা এখন আছে
তারা কি করছে, সো এফবিডি এর অবস্থানটা এখন কোথায়, এটা আমি জাজমেন্টটা যারা দেখছে তাদের উপর ছেড়ে দিচ্ছি। So nothing more. The FBD is a life-changing words for Subhashish. That's all, sir. অনেক ধন্যবাদ নির্জর। You have also lots of experience and তুমি তো প্রোফাইলে সেই একটা ইভেন্টের কথাই লিখে রেখেছো দেখলাম, এফবিডি এর একটা ইভেন্টের কথা লিখে রেখেছো, এবং এখানে একটা চমৎকার মিল আছে। আমি ডিপার্টমেন্টের শিক্ষক, তবুও আমার প্রোফাইলে এফবিডি লেখা আছে। Subhashish, you are a public organization leader, GOB, Government of Bangladesh related কাজে রয়েছে। কিভাবে নির্জর, কিন্তু আমাদের সবার একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে আমরা এফবিডি কিন্তু প্রোফাইলে লিখে রেখেছি, এটা এটা ছাড়ছি না। সো নির্জর, your experience regarding FBD. থ্যাংক ইউ স্যার। স্যার, এফবিডি এর এক্সপিরিয়েন্স বলতে আমি বলবো যে আমার জীবনে ইউনিভার্সিটি লাইফের যে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, এনজয় করার মতো কিছু মুহূর্ত, সেটা আমাকে এফবিডি দিয়েছে। আমি এটা বললে অত্যুক্তি হবে না যে একাডেমিক লাইফের পাশে যে মানুষের আরেকটা জীবন থাকতে পারে, একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে এনজয় করা যায়, সেটা আমি এফবিডিতে এসে শিখেছি। এর আগে আমি মফস্বলে যে কলেজে পড়তাম সেখানে কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস, আবৃত্তি, ডিবেট বা এই ধরনের কোনো কিছুতে ইনভলভ ছিলাম না। তো যারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে তাদের সম্পর্কে আমাদের খুব একটা নেতিবাচক ধারণা না থাকলেও খুব যে একটা পজিটিভ ধারণা ছিল এরকম নয়। তো অ্যাসোসিয়েশনে আসার পরে আমি বুঝতে পেরেছি যে এটা ইজ লাইক এ ফ্যামিলি, যে ফ্যামিলিতে মানুষকে নরিশ করা হয়, যে ফ্যামিলিকে মানুষের পার্সোনালিটিকে ডেভেলপ করা হয়, তার স্কিল গুলাকে ওয়াইডেন করার সুযোগ তৈরি করে দেওয়া হয়, and at the same time it helps build relationship with other people. আমি স্যার ছোটবেলা থেকে খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, এখনো যে খুব বেশি এক্সট্রোভার্ট হতে পেরেছি বলে আমার মনে হয় না, কিন্তু আমি ডিবেট করতে আসার পরে আমাদের সিনিয়র যে ভাই, আমি ইয়ারিদ ভাই, রাফি ভাই, সুভাষিস ভাই, সুজন ভাই, তাদের মতো ভালো লিডার ছিলাম না, তাদের মতো ক্যারিসমেটিক লিডারশিপ ছিল না, ভালো প্রোগ্রাম অর্গানাইজও করতাম না, কিন্তু তাদের আশেপাশে থেকে যতটুকু ফ্লেভার পেয়েছি এবং ডিবেটে জয়েন করার ইচ্ছা না থাকলেও শুধুমাত্র ইংলিশে একটু স্কিলড হওয়ার ইচ্ছা ছিল, যে এর পাশাপাশি আমি একটু নিজেকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো, এটাই ছিল আমার ম্যাক্সিমাম টার্গেট। কিন্তু আমি ডিবেটে ঢোকার পরে বুঝতে পেরেছি যে এটাও যে একটা খেলা, ইটস এ গেম, এখানে যে জেতা যায়, জেতার আনন্দটা আস্বাদন করা যায়, সেটা আমি ডিবেটে আসার পরে বুঝতে পেরেছি। এবং তৌসিফ এখানে নেই, তৌসিফ এখন আইপিটিসি ফাইন্যান্সে আছে। আমরা যখন ঢাকায় গিয়েছি, তৌসিফ, তারপরে তানজিম ভাই, আমরা যখন ঢাকার বড় বড় টিমকে হারিয়েছি, and the moment মানে our victory was announced over other big giants in Dhaka, তখন যে স্যার ফিলিংটা, সেটা আমি মনে হয় না যে কেউ 3.9 আউট অফ 4 পেয়েছে, সেই ফিলিংটা, সেই কনফিডেন্সটা, সেই ফ্লেভারটা, যেটা আমি এফবিডি থেকে পেয়েছি। দ্বিতীয়ত, যে আমি যে বলেছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইনি বা আমার এক্সপেক্টেড জায়গায় মনে হয়েছে যে আমি সেখানে নেই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার সেই বন্ধুটাকে, যে কিনা আরো ভালো জায়গায় পড়াশোনা করতে পেরেছে, তার সাথে যখন তুলনা করি তখন দেখতে পাই যে না, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি I have made a very big difference to him. So এই জায়গাটায় আমি মনে করি যে এফবিডি এই ডিফারেন্সটা আমাকে এনে দিয়েছে, যেটা অন্য কেউ পারতো না। তৃতীয়ত, সার্ভিসে সুভাষিস ভাই এখানে আছে, রাফি ভাই ছিল, আরো যে সিনিয়র যারা ভাইরা আছে সবাই একমত হবেন যে চাকরির প্রতি যে সবার একটা ভয় থাকে, ভীতি থাকে, সেই জায়গাটা দূর করার জন্য যে কনফিডেন্স দরকার, সেই কনফিডেন্স দূর করার জন্য একটা ডিবেটিং প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই ফ্রিলি ডিবেট করি, লজিক এন্ড আর্গুমেন্ট পেশ করি। হ্যাঁ, এই জায়গাগুলো যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমি বিশেষ করে ভাইভাগুলো ফেস করি, আমি 2টা ভাইভা ফেস করেছি, এনএসআই এবং বিসিএস। আমি সত্যি স্যার, আমি এটা বুঝেছি যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এটা কনফিডেন্স, একজন ইন্ট্রোভার্ট মানুষের কাছে এই কনফিডেন্স লেভেলটা গেইন করা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। এবং এফবিডি এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমি বলবো যে ইজ এন এজেন্ট টু বিল্ড আপ দিস কনফিডেন্স।
স্যার। ইয়েস, থ্যাংক ইউ। একটা কনফিডেন্সের জায়গা তো আসলে লাগে, এবং দীর্ঘদিন চর্চার মধ্যে থাকলে কনফিডেন্স কিছুটা বাড়ে। আমরা আসলে আমাদের মূল জায়গায় যাই, যে অনেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে সেই শোনার জন্য, যে ছোটবেলা হতে এখনকার পুরো পর্যন্ত জার্নি, আসলে এটা তো অনেক কঠিন জার্নি, কিন্তু বিসিএস জার্নি তো আরো বেশি কঠিন। এটা তো এটা নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে যায়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকরা চিন্তা করেন যে আমাদের এরকম ট্যালেন্টেড ছেলেগুলো যেখানে বড় বড় গবেষক হবে, সেখানে গবেষক না হয়ে বিসিএস এ চলে যাচ্ছে, সরকারের ওখানে চলে যাচ্ছে। মানে অনেকের কত আক্ষেপ যে আমাদের এই এত চমৎকার চমৎকার ছেলেগুলো কেন ওদিকে চলে যায়, কিন্তু আমরা তো জানি যে এই বিসিএস কোয়ালিফাই করা সেটা তো আরো মারাত্মক রকম চ্যালেঞ্জ গুলোর একটা। এরকম চ্যালেঞ্জ পাড়ি দিতে চাচ্ছে আরো অনেকেই, কারণ তারা অলরেডি দেখতে পাচ্ছে কোভিড টাইম, এখানে প্রাইভেট সেক্টর জব কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ব্যাংকাররা জব হারিয়েছেন, ইতিমধ্যে আমার পরিচিতরাই হারিয়েছেন, অপরিচিত কত শত শত হারিয়েছেন, তার শেষ নাই। কিন্তু অ্যাটলিস্ট তারা শেষ হোপটা দেখে যে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট গুলো অন্তত ঠিক থাকবে। তো সেক্ষেত্রে বিসিএস একটা স্কোপ তাদের জন্য, কিন্তু এটা তো অনেক কঠিন যাত্রাপথ। তো এবার একটু উল্টিয়ে দিই, এই কঠিন যাত্রাপথের কথা যদি একটু মানে আমাদের ইয়ং কমিউনিটিকে মোটিভেট করার আলোকে যদি বলা যায়, যে তারা আসলে কেমন ভাবে প্রস্তুতিটা নিবে, কেমন ডেডিকেশন লাগবে, কত পরিশ্রমের ব্যাপার এটা, এটা উল্টা শুরু করি আমরা, নির্জরকে দিয়ে আগে শুরু করি, তারপর সুভাষিসের কাছে আসবো। নির্জর, এই চ্যালেঞ্জের জায়গাটা একটু একটু গুছিয়ে, একটু একটু ইন্সপায়ারিং ওয়েতে যদি আমাদের ছোটদের উদ্দেশ্যে বলা যায়। স্যার, প্রিপারেশনের ক্ষেত্রে শুরুতেই আমি শুরু করতে চাই আমার সিনিয়ররা আমাকে যেভাবে বুঝিয়েছে যে বিসিএস কিভাবে প্রিপারেশন নেব। সকলেই একটা কথাই বলেছেন যে পড়ো পড়ো এবং পড়ো। তো আমি যখন সেকেন্ড কোয়েশ্চেন করব কি পড়বো, তখন বলবো যেগুলা বাদ দেওয়া যায় সেগুলা ছাড়া বাকিগুলা পড়ো। এখন কোনগুলা বাদ দেওয়া যায় সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বিকজ সিলেবাস ইজ হিউজ। সেখানে গুছিয়ে সিলেবাসটাকে ছোট করে নিজের কার্যক্ষমতার ভিতরে সিলেবাসটাকে নিয়ে এসে প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ বাজারে হাজারো গাইড পাওয়া যায়, হাজারো কোম্পানির গাইড পাওয়া যায়, তো সবগুলা পড়লে তো হবে না, বা সবগুলা পড়া ফিজিবল না। ম্যাক্সিমাম গাইড বই বলি আর আমাদের যে মেইন অথর্স যেগুলো আছে বাংলা, তারপরে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি, সংবিধান, এই বইগুলো বাজারে পাওয়া যায়। ম্যাক্সিমাম বইয়ের 80 থেকে 90% কন্টেন্টস এক। সেক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে টার্গেট করতে হবে যে কোনো একটা বই কে বেস করে আগাতে হবে, পাশাপাশি অন্য বইগুলা দেখতে হবে এই না যে সবগুলা ফলো করতে হবে, দেখতে হবে। এবং পুরো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোনো বছরের যে প্রশ্নপত্র যেগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, যে কোন ট্রেন্ডস, বর্তমান ট্রেন্ড কোনটা প্রশ্নের। এরকম 5 বছর বা 10 বছর আগে বিসিএস এর যে কোয়েশ্চেন ট্রেন্ড ছিল, ট্রেন্ড গুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কোন ধরনের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেটা যারা লেটেস্ট বিসিএস পরীক্ষা দিচ্ছে 37, 38, 39, 40, তারাই বলতে পারবে যে 41তমতে কি ধরনের প্রিপারেশন তাদের নেওয়া উচিত। এখন সুভাষিস ভাই 33তমতে দিয়েছেন বা তার আগে, তারা হয়তো অনেক ভালো সাজেশন দিবে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, কিন্তু ধরে ধরে যদি এগোতে হয় একদম লেটেস্ট যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে জানতে হবে। দ্বিতীয়ত যেটা আমি মনে করি এখন যারা লাইভে আছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের বা কমার্স ফ্যাকাল্টির, তাদেরকে বলবো যে বিসিএসটা ইজ নাও টার্নিং টু বি জব ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। কারণ বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই টপিক গুলো পড়লে পারা যায়। যেই বিষয়গুলো ডিফারেন্স তৈরি করে দেয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, সেটা হচ্ছে সায়েন্স, সেটা হচ্ছে ইংলিশের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী যে আমাদের ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা খুব ভালো করবে। ম্যাথ এবং সায়েন্স, এদের যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে সায়েন্সের ইন্টারমিডিয়েটের ম্যাথও দিয়েছে এবং আমরা সেটা পারিনি, অন্য কোনোভাবে হয়তো অন্য সাবজেক্ট দিয়ে কভার করেছি। সেক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো। আর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হয় তাহলে একটু ঘাটাঘাটি করতে হবে। অবশ্যই সিলেবাসের আলোকেই প্রশ্ন হবে, তবে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু এক্সট্রা লেবার দিতে হবে।
আর একটা সময় ছিল যখন আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা বিসিএস কে ফার্স্ট প্রায়োরিটি দিত, ফার্স্ট ইয়ারে উঠেই তারা বিসিএস এর পড়াশোনা করতো। কিন্তু এখন কিন্তু আর্টস ডিপ ফ্যাকাল্টির যদি খবর নিয়ে জানা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে তার কোনো ধরনের কোটা নেই, সে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বিসিএস পরীক্ষা দিচ্ছে, তার জন্য কিন্তু ইটস আ ভেরি হার্ড টাস্ক টু গেট দ্য বিসিএস পাস্ট। কারণ হচ্ছে সায়েন্স এবং ম্যাথ সেটা কিন্তু ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের কমার্স ফ্যাকাল্টির ছেলেমেয়েরা ম্যাথে খুব একটা ট্রাবল হওয়ার কথা না, ইংলিশে হওয়ার কথা না। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তো বিজ্ঞানেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। যদিও বিজ্ঞানে অর্ধেক প্রশ্ন থাকে জেনারেলাইজড আর অর্ধেক থাকে একটু ডিপ, যেটা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো। এখন আমি আমার ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের ব্যাপারে খুবই, ছোট ভাই বোনদের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। তারা যদি একটা এফোর্ট দেয় তাহলে বিসিএস টা খুব একটা কঠিন বিষয় না। আমি মনে করি যে একটা ব্যাংকের চাকরি পাওয়ার চেয়ে একটা বিসিএস এর যে সিলেবাস, সেইখানে পড়াশোনাটা সহজ, সিলেবাসটা বড় তবে পড়াশোনাটা সহজ। তবে যেটা করতে হবে একটু আর্লি প্রিপারেশনটা নিতে হবে। আমি প্রিলিমিনারির জন্য সময় পেয়েছি 3 মাস। 3 মাস অনেক সময় এনাফ নয়, সেক্ষেত্রে আমি মনে করবো আমি লাকি বিকজ আই হ্যাভ গট থ্রু ইট। কিন্তু কিন্তু আমি মনে করি যে একটু বেশি সময় এগোতে হবে। পাশাপাশি রিটেনের কিছুটা প্রিপারেশন, বিশেষ করে সায়েন্স ম্যাথ রিলেটেড শুরু করে দিতে হবে। তাহলে মনে করি একজনের জন্য বিসিএস এ খুবই ইজি হয়ে যাবে। আর এটা চর্চার বিষয়। অনেকে মনে করে আমি কয় ঘন্টা পড়াশোনা করব, কতটুকু পড়বো। আমি 35-এ দেওয়ার পরে 36ও দিয়েছি, কারণ 35-এর রেজাল্ট তখন আসেনি। আমি দেখেছি 36তম প্রিলিমিনারি আমি যতটুকু শ্রম দিয়েছি তার চেয়ে অর্ধেক শ্রম আমি 35তমতে দেইনি, কারণ তখন আমার কাছে সিলেবাসটা নতুন ছিল, আমি কম পড়েছি। হয়তো আমি এটা পাশ করেছি, কিন্তু যত বেশি আমি সিলেবাসটা কভার করব আমার রিভিশন কিন্তু ততটুকুই দিতে হবে, অ্যাটলিস্ট ততটুকুই দিতে হবে। আর এই পড়াশোনাটা এরকম, আমি একবার পড়লে সেটা যদি রিভিশন আমি না দিতে পারি সেক্ষেত্রে আমি জিনিসটা ভুলে যাব। বারবার পড়তে হবে, যতবার বিসিএস ততবার পড়তে হবে। একবার পড়লেও আমি এটা পরীক্ষার আগের দিন ভুলে যাব। সেক্ষেত্রে আমি যতটুকু পড়বো এটা যাতে আমি কনক্রিটলি এবং ভালোভাবে আয়ত্তে নিয়ে পড়ি। আমি কতটুকু বই পড়লাম, কতটুকু সিলেবাস কভার করলাম সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটুকু দখলে রাখতে পারলাম পড়াটা, সেটা মেইন ইম্পর্টেন্ট। আমি এবং আমার রুমমেট, স্যার চিনি থাকবেন, ক্যাথোয়াইপ্রু মার্মা উচিং তার ডাক নাম, আমরা একসাথে পড়াশোনার সুবিধার্থে আমরা হলে একই রুমে ছিলাম, গ্রুপ স্টাডি করেছি, একই টেবিলে পড়েছি, এবং সেও প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে এখন রাঙামাটি লংগদু উপজেলা এসিলেন্ট হিসেবে আছে। তো আমাদের আইডিয়া ছিল এটাই, আমরা খুব বেশি কভার করতে পারবো না, কিন্তু যতটুকু কভার করতে পারবো সেটার যাতে আমি কনক্রিটলি ভালোভাবে আয়ত্তে নিতে পারি। আশা করি যে এটা যদি কেউ এভাবে আগায় তাইলে খুব একটা ভালো ফল পাবে। আমি বলতে পারবো না খুব উত্তীর্ণ হবে বা প্রত্যেকবারই যে খুব ভালো করবে, তবে ভালো একটা রেজাল্ট পাবে। আর ভাইবার বিষয়টা স্যার ডিফারেন্ট বিষয়। ভাইবা এটার সাথে তার একাডেমিক পড়াশোনা যতটুকু মিল, যতটুকু সম্পর্ক, তার চেয়ে কোহেরেন্স হচ্ছে তার কনফিডেন্স লেভেল, হিজ এবিলিটি টু ডিল উইথ দ্য পার্টিকুলার ইনস্ট্রাক্টর অর টিচার। কারণ হচ্ছে আমি সবগুলো উত্তর পারবো সেটা না, তবে যেটা পারবো না সেটা আমি কিভাবে ওনার সাথে ডিল করছি, কিভাবে আমি আমার ভদ্রতার সাথে আমার কনফিডেন্স লেভেলটা আমি শো করতে পারছি, যে যাতে আমার ইনস্ট্রাক্টর বুঝতে পারে যে আই এম ক্যাপেবল ফর দিস জব। আমাকে যদি জিজ্ঞেস করে যে নারায়ণগঞ্জ জেলার আয়তন কত, সেটা হয়তো আমার সার্ভিসের জন্য ইম্পর্টেন্ট না। এখন উত্তরটা এমন ভাবে দিতে হবে যেটাতে উনি মনে করতে পারেন যে না, আমি আসলে উনি যেটা চাচ্ছেন আমার কাছ থেকে সেই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিটা আমার আছে। ধন্যবাদ স্যার, বাকিটা হয়তো শুভাশিস ভাই আরো ভালো করে বলবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যে অনেকেই অনেক ইনফরমেশন পেয়েছে। সো শুভাশিস, নাও ইউর এক্সপেরিয়েন্স অবভিয়াসলি আরো ওয়াইডলি আলোচনা আশা করছি। স্যার থ্যাংক ইউ স্যার। আমি একটা আলোচনা দিয়ে শুরু করতে চাই স্যার, যেটা আপনি বলেছেন। আমি এটার একটা এক্সাক্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করতে চাই যে বিসিএস আসলে সফলতার হারটা করে। আমি গতকাল একটা আর্টিকেল চেক করছিলাম আউট অফ কিউরিওসিটি, সাকসেস রেট ইন বিসিএস। আমি পেলাম যে বিসিএস এ ওভারঅল বিসিএস এর সফলতার হার হচ্ছে 0.02%।
তার মানে আমি ধরে নিতে পারি 1000 জনে 2 জনের বিসিএস হয়। আর জেনারেল কাডারের সাকসেস রেট হচ্ছে 0.0005%। তাহলে আমরা বুঝতে পারছি যে বিসিএস কে কেন আমরা সোনার হরিণ বলি, বা এত কেন প্রেস্টিজিয়াস বা এত বেশি কেন কম্পিটিটিভ এক্সাম আমরা মনে করি। আমি রিসেন্ট লাস্ট সার্কুলার একটা কথা বলি। লাস্ট সার্কুলারে আমি দেখলাম যে আমাদের জেনারেল ক্যাডারে 642টা পোস্ট আছে, আর ওভারঅল সব মিলিয়ে 21,166টা পোস্ট অ্যাভেলেবল পোস্টের জন্য সার্কুলার হয়েছে। হয়তো অ্যাপ্লাই করবে মোর দেন 2 লাখ। এখন হয়তো এটা যারা এই শোটা দেখছে তারা এখন আমার কাছ থেকে মোটিভেটেড হওয়ার পরিবর্তে উল্টা ডিমোটিভেটেড হয়ে গেল যে আমি ওই জায়গাতে যেতে চাই না যেখানে এত বেশি কম্পিটিশন। পরে যে কথাগুলো বলবো সেগুলা আমি বলবো যে একটু শেষ পর্যন্ত শোনার জন্য। যে আমি আসলে প্রথমে আমি নিজে চিন্তা করলাম যে why people fail in BCS, why most of the people fail in BCS। আমার কাছে কয়েকটা উত্তর আসলো। নাম্বার 1, যে ভেরি রং অ্যাপ্রোচ টু ফেস BCS। কিরকম রং অ্যাপ্রোচ, আমি একটু ডিটেলসে যাই। যে সবাই স্যার দেখবেন যে BCS প্রিলির জন্য বছরের পর বছর করছে। BCS এর প্রিপারেশন নিচ্ছি মানে কি একটা প্রিলির বই কিনে আমি বছরের পর বছর করছি, অথবা কোনো একটা কোচিং সেন্টার আমি BCS প্রিলির জন্য অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আমি কিন্তু বছরের পর বছর শুধু BCS প্রিলির জন্য করছি। বাট ইন্টারেস্টিং থিংস এটা যে আপনার BCS প্রিলি হওয়ার 2 থেকে 3 মাস পরে আপনাকে 900 মার্কসের একটা রিটেন এক্সাম দিতে হবে। তো আপনি 200 মার্কসের জন্য 1 বছর ধরে পড়লেন, হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে 900 মার্কসের প্রিপারেশন নিতে পারবেন? আচ্ছা, সেকেন্ড থিংস আরো ইন্টারেস্টিং, যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ BCS প্রিলি ইন মাই ওভারঅল মেরিট? টিকেট স্যার, রিটেন দেওয়া টিকেট স্যার। রাইট। সো আমার BCS এর এই যে প্রিলি 200 মার্কস কাম টু নো ইউজ, কোনো ইউজই আসবে না, কোনো উপকারে আসবে না আমার BCS এর। কারণ আমার যখন মেধাক্রম করা হবে তখন আমার BCS এর রিটেন এবং BCS এর ভাইবার মার্কসটা যোগ করা হবে। লেটস ফোকাস অন BCS ভাইবা। BCS ভাইবা হচ্ছে 200 মার্কসের, যেখানে 50% হচ্ছে পাস মার্কস, অর্থাৎ আপনি 100 পেলে পাস করবেন। সর্বোচ্চ মার্কস কত পাই? 140, 150 কেউ পাই না, 140 আর 45 এরকম। তাহলে আপনি মৌখিক পরীক্ষায় যতই ভালো করুন না কেন, আর যে মৌখিক পরীক্ষায় পাস করেছে তার সাথে আপনার ডিফারেন্স 30 to 35 মার্কসের। কিন্তু আপনি 9টা সাবজেক্টের রিটেন আপনি যদি 10-10 করে এগিয়ে যেতে পারেন, ইউ ক্যান মেক এ 90 মার্কস ডিফারেন্স, যেটা ভাইভাতে কেউ কভার দিতে পারবে না আপনার সাথে। ইভেন আপনি যদি 5 মার্কস করে এগিয়ে যেতে পারেন রিটেনে, ইউ ক্যান মেক 45 মার্কস ডিফারেন্স। সো তাও আপনাকে মৌখিক, তাও আপনার ভাইভাতে কেউ আপনাকে ক্রস করতে পারছে না। সো মোদ্দা কথা দাঁড়ালো যে BCS হওয়ার জন্য রিটেন ইজ দ্য অনলি থিং। রিটেন হচ্ছে সবচেয়ে ওয়েটেড একটা জায়গা যেখানে আমাকে ফোকাস দিতে হবে, এবং এই জায়গাটাতে আমরা সবাই ভুল করি। এবং এই জন্য আমি স্যার যেটা বললাম যে most of the people failed in BCS because of very wrong approach to face BCS. সেকেন্ড যে পয়েন্ট আমার ফাইন্ডিংস এ আসলো সেটা হচ্ছে যে লাস্ট BCS এর সার্কুলার থেকে রেজাল্ট হওয়া পর্যন্ত, এই গত কিছুদিন আগে রেজাল্ট হলো, ইট টুক অলমোস্ট 3 ইয়ার্স, প্রায় 3 বছর সময় লেগেছে। সো ইটস এ হিউজ টাইম। একটা ফ্রেশ গ্রাজুয়েটের জন্য এতদিন পেশেন্স ধরে ধৈর্য ধরে বসে থাকা, ইটস এ ভেরি টাফ। এই জন্য অনেকে মাঝপথে BCS টা ছেড়ে দেয়, অনেকে প্রিলি হওয়ার পরে BCS ছেড়ে দেয় যে রিটেন আর গায়ে, বা অনেকে রিটেন হওয়ার পরেও এমন দেখা যায় যে অন্য সার্ভিস এত বেশি এঙ্গেজ হয়ে গেছে সে আর বেশি ভালো করে ফোকাস করতে পারেনি। সো পেশেন্ট আপনাকে মাথায় রাখতে হবে, আমি যখন ওয়ান্স আই থিঙ্ক অ্যাবাউট BCS, আমাকে অ্যাটলিস্ট একটা BCS কমপ্লিট করার জন্য আমার 2.5 থেকে 3 বছর সময় নিতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমি কি 2.5 থেকে 3 বছর বসে থাকবো? না, 2.5 থেকে 3 বছর আপনি আরো 3টা BCS দেওয়ার সুযোগ পাবেন। সো ইউ সি, আপনার পাইপলাইনে কিন্তু একটার পর একটা BCS প্রতি বছর আসছে। এট দ্য সেম টাইম আপনার কি BCS এই প্রথম জব হবে? না, এর মধ্যে আপনার আরো অনেক কয়েকটা সরকারি জব হয়ে যাবে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, যেমনটা নিঝরের ক্ষেত্রে হয়েছে। BCS প্রথমবারের মতো চাকরিতে জয়েন করেছে এরকম সংখ্যা হাতে গোনা খুবই কম। কয়েকটা জব করে এসে BCS হয়, কারণ BCS দিতে দিতে আপনার আরো কয়েকটা জব হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আমার মাথায় আসলো যে কেন ফেল করে স্যার, এটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথের ফোবিয়া।
দুই ধরনের গ্রুপ অফ স্টুডেন্ট আছে। এক ধরনের গ্রুপ অফ স্টুডেন্ট হচ্ছে যারা ম্যাথে দুর্বল, যারা দীর্ঘদিন হয়তো ইন্টারের পরে আর ম্যাথমেটিক্স পড়েইনি। লেটস সে, আমি ডোন্ট টেক ইট আদার ওয়ে, যারা লাইভ দেখছেন সে আমাদের আর্টস ফ্যাকাল্টির ছেলেপেলেরা যারা ম্যাথস ইন্টারের পরে আর করেনি, 4 বছর 5 বছর তারা ম্যাথ থেকে দূরে আছে। সো ম্যাথস বিকাম এ বিগ হেডেক ফর হিম। এবং এই ম্যাথসটা কিন্তু এট দ্য সেম টাইম বিসিএস এ ভালো করার জন্য, বিসিএস না যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য একটা সবচেয়ে বড় বিগ হেড। তো এই জায়গায় যদি আপনার দুর্বলতা থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট দে ফেল। সেকেন্ড, ইংলিশ। আমরা যারা অন্য ফ্যাকাল্টিতে যারা অনার্স বা মাস্টার্সটা বাংলা মিডিয়ামে করছে, তাদের জন্য খুব বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ হচ্ছে 200 মার্কসের বিসিএস এর রিটেন থাকে ইংলিশ, যেখানে মোস্ট অফ দ্য থিংস হচ্ছে 200 মার্কসের মধ্যে মোর দেন 100 মার্কস হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, যেখানে 80 মার্কসের দুইটা এসে লিখতে হয়। সো রিটেন, আপনার যদি ইংলিশের ভালো রাইটিং ফ্রি হ্যান্ড স্কিল না থাকে, তাহলে বড় একটা অংশ কিন্তু স্যার এই ম্যাথ এবং ইংলিশ দিয়ে বাদ হয়ে যাচ্ছে। সেকেন্ড, এরপরে লাস্ট যে পয়েন্টটা আমার কাছে আসলো আমার সামনে, সেটা হচ্ছে অনেকের মনে এরকম থাকে যে বিসিএস মানে হিউজ পড়াশোনা, অনেক পড়াশোনা, শুধু গাদা গাদা পড়তে হবে, বইয়ের পর বই শেষ করতে হবে। এই যে ল্যাক অফ প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি, আপনি এরকম না যে আমি 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছি কিন্তু আমার বিসিএস হচ্ছে না কেন। অনেকজনকে দেখা যায় যে বছরের পর বছর বিসিএস দিচ্ছে, পড়াশোনা করছে 8 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়ার টেবিলে সময় দিচ্ছে, কিন্তু বিসিএস হচ্ছে না। বিকজ অফ স্ট্র্যাটেজি নেই, কোনো প্ল্যানিং নেই। রিচার্ড যেটা প্রথমে বলেছিল যে ভেরি ফার্স্ট থিং, আমি স্যার একটু মৌখিক দিয়ে একটা লেটস টেক অ্যান এক্সাম্পল। বিসিএস প্রিলিতে 200 মার্কস আমার, তো বিসিএস প্রিলিতে আমি কেন 200 মার্কসের আমার প্রিপারেশন নিতে হবে, আমাকে 200 পেতে হবে, এরকম কোনো কথা আছে? আমার 200 পেলে কি লাভ হবে? তো বিসিএস প্রিলিতে কোয়ালিফাই মার্কস কত? আসলে কোনো কোয়ালিফাইং মার্কস নাই। একটা এভারেজ মার্কস যদি আমি চিন্তা করি 50 থেকে 60%, অর্থাৎ আপনি 100 থেকে যদি 120 মার্কস আপনি পান, তাহলে আপনি বিসিএস কোয়ালিফাই করছেন। সো আপনার 180 পাওয়ার দরকার কি, আপনার 190 পাওয়ার দরকার কি? আপনি যেটা পারেন না, এই যে যেমন নির্ঝর বলল, আপনার বিশ্বের 192টা দেশের রাজধানীর নাম মুখস্থ করার দরকার কি? আপনি মেমোরাইজ করতে পারেন না, জাস্ট টেক ইট আউট, এটা বাদ দেন, 1 নাম্বার ছেড়ে দেন, আরো 199টা প্রশ্ন আসে আপনার জন্য। সো নির্ঝর যেটা বলেছে, প্রথম বাদ দেন, সিলেবাসটাকে অ্যানালাইসিস করেন। ভেরি ফার্স্ট থিং, ভেরি ফার্স্ট কাজ, আপনি সিলেবাসটাকে অ্যানালাইসিস না, আমি বলবো যে সিলেবাসকে রিসার্চ করেন। বিসিএস এর রিটেন এবং প্রিলি সিলেবাসটা ফার্স্ট কাজ হচ্ছে আপনি এটাকে রিসার্চ করেন। এখন প্রশ্ন আসতে পারে, রিসার্চটা কিভাবে করব? রিসার্চটা করবেন বেসড অন লাস্ট 10 ইয়ার্স কোশ্চেনস। এই যে নিচে যেটা বললো, ট্রেন্ডটা দেখা। আপনি যেটা আমরা ইউনিভার্সিটিতেও করি, আমাদের সিলেবাসে দেখি যে কোন অধ্যায়গুলো থেকে আমরা ইন্টার বা এসএসসি তো একই কাজটা করে এসেছি, যে কোন অধ্যায়গুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো থেকে সাধারণত এই বছর আসলে ওই বছর আসে না। সেম থিং হ্যাপেন ইন বিসিএস, ইউ ক্যান ফাইন্ড সেম লজিক। ওয়ান্স ইউ গট ইট, ইউ গট দ্য পাথ অফ রিসার্চ, তখন আপনি রিসার্চে ঢুকছেন মাত্র। এই রিসার্চটা করেন প্রথমে, এটা করতে আপনার অনেক দিন সময় লাগবে, ভেরি ট্রু, কিন্তু এটা একবার করে ফেলার পরে বিসিএস আপনার হাতের মুঠোয় হয়ে যাবে। আপনি জানবেন যে কতটুকু করলে আপনার লেভেল অফ কনফিডেন্স কতটুকু, আপনি বিসিএস এ টিকবেন কিনা টিকবেন না আপনি নিজেই বলতে পারবেন। এবার আমি মোটিভেশনের জায়গাটাতে আসি, যে আমি ফাইন্যান্সিয়াল স্টুডেন্টদের জন্য বলবো, যারা বিজনেস ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করে তাদের জন্য পার্টিকুলারলি বলবো, এফবিডিএ তে যারা আছো তাদের জন্য পার্টিকুলারলি বলবো, যে তোমাদের মোটিভেশনের জায়গাটা কোথায়, তোমাদের স্ট্রেংথটা কোথায়, যেটা দিয়ে তোমাদের বিসিএস খুব ইজিলি হয়ে যাবে। আমি বলবো যে ইউ জাস্ট ট্রাই এন্ড তোমার বিসিএস হয়ে যাবে, কোনো সমস্যা না, একদম ইজি। কিভাবে আমি মেক ইট ক্লিয়ার। স্যার প্রথম আমি যেটা বলেছিলাম যে কেন বিসিএস এ মানুষজন ফেস করে, ভেরি রং অ্যাপ্রোচ, যে আপনারা রিটেনের শুধু প্রিলির জন্য প্রিপারেশন নিতে থাকেন। সো এই শোটা দেখার পর থেকে আমি বলবো যে আজকে থেকে আপনি প্রিলি ভুলে গিয়ে রিটেন নিয়ে বেশি করে চিন্তা করবেন। রিটেনের 9টা সাবজেক্ট, প্রিলিকে একটা সাবজেক্ট ধরে 10টা সাবজেক্ট নিয়ে আপনি প্রিপারেশন শুরু করবেন 1 বছর ধরে বা 6 মাস ধরে। সো এতে কি হবে, আপনি শুধু প্রিলিতে টিকবেন, আপনার বিসিএস কেউ ঠেকায় রাখতে পারবে না। শুধু প্রিলিতে টিকবেন, আপনার বিসিএস কেউ ঠেকায় রাখতে পারবে না, কারণ আপনি 1 বছর ধরে রিটেন করেছেন, 3 মাস ধরে রিটেন করে সেই যত বড় ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হোক না কেন, যেই ইউনিভার্সিটির হোক না কেন, আপনাকে টেক্কা দিতে পারবে না। যেটা আপনি 1 বছর ধরে বলছেন সেটা 3 মাসে নেভার এভার আপনাকে সে এগিয়ে যেতে পারবে না। এবং তারা যদি আপনারা যদি দেখেন যে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তারা সবাই প্রিলির পিছনে ছুটছে,
আপনার মতো দুই একজন যারা জানে তারা কিন্তু রিটেনকে বেশি গুরুত্ব দিয়ে প্রিলিকে বাই প্রোডাক্ট হিসাবে মাথায় রেখে সামনের দিকে আগাচ্ছে, এরকম লোক সংখ্যা খুব কম। সো এই শোটা দেখার পরে আপনার সাকসেস রেট কিন্তু 50 থেকে 70% চলে গেল। সেকেন্ড যে প্রশ্নটা আমি বললাম স্যার, যে হোয়াই মানুষজন বিসিএস এ ফেল করে, যে ম্যাথ এবং ইংলিশের ফোবিয়া। এখন বিজনেস ফ্যাকাল্টির ছাত্রদের আমরা চিন্তা করি স্যার, আমরা বিজনেস ম্যাথ পড়তেছি স্যার 200 মার্কসের, ফাইন্যান্সের যারা, অ্যাকাউন্টিং এর যারা, তারা আরো বেশি ম্যাথ পড়তেছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে। সো ম্যাথ, এবং আমরা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে ম্যাথের উপর প্রচুর কাজ করছি। সেই তুলনায় বিসিএস এর ম্যাথ কিছুই না। নিজের আমার সাথে একমত হবে, বিসিএস এর ম্যাথ বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকের ম্যাথের তুলনায় বা বিজনেস এর ম্যাথের তুলনায় তেমন কিছুই না। সো ম্যাথে আমাদের বিসিএস হওয়ার জন্য ম্যাথ আমাদের জন্য একটা বড় হাতিয়ার বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য। ইংলিশের কথায় আসি স্যার, আমরা 4 বছর 5 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, আমরা ইংলিশে প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা ইংলিশে ফ্রি হ্যান্ড থিওরিটিক্যাল বিষয়গুলো লিখছি, আমরা যারা ডিবেট করছে তারা ইংলিশে লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছ। সো ইংলিশে তোমার চেয়ে ভালো বাংলাদেশে কে আছে? ইভেন আমি খাটো করে বলবো না যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলের চেয়ে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিল অনেক বেশি ভালো। তো তোমাকে দিয়ে এবার চিন্তা করো, তুমি ম্যাথেও ভালো, ইংলিশও ভালো, তোমার বিসিএস হবে না, তাহলে কার বিসিএস হবে? লাস্ট পয়েন্টটাতে আসি, যে পেশেন্স এর কথা বললাম, 2 থেকে 3 বছরের পেশেন্সটা। আমি নিজের কথা বলি স্যার, আমার 7 to 7.5 বছর সময় লেগেছে আমি মাস্টার্স কমপ্লিট করার জন্য। আমি ভাবি এভাবে, যদি আমি আমার 5 বছরের কোর্সের জন্য 7.5 বছর ওয়েট করতে পারি, তাহলে আমি বিসিএস এর মতো একটা জব পাওয়ার জন্য কেন আমি আরো মোর দেন 1 or 2 ইয়ার্স আমি কেন সময় এক্সপেন্ড করবো না? কারণ আমি তো অলরেডি লুজার। এখন আমি প্রাইভেট ব্যাংকের পিছনে দৌড়াই, কতটুকু পারবো? আমার সাথে যে ছিল প্রাইভেট ব্যাংকের ঢাকা ইউনিভার্সিটি বা আই উইল নট মেনশন এনি ইউনিভার্সিটি, তারা তো অনেক বেশি এগিয়ে গেছে, আমি পিছন থেকে দৌড় শুরু করে কত কাছাকাছি পৌঁছাতে পারবো। সো বেটার আমি আরেকটু সময় দিয়ে ভালো একটা জায়গায় ইন করার চেষ্টা করি। আমাদের একটা সমস্যা হয়, আমরা পাস করার পরে খুব দ্রুত বিভিন্ন জায়গা থেকে অফার পেয়ে যাই, এই জবগুলোতে আমরা দ্রুত কুইক ইন করি। আমি বলবো যে একটু ধৈর্য ধরেন। আপনার জন্য, বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টের জন্য জবের অপরচুনিটি কখনো স্ট্রিং হবে না, কখনো ছোট হবে না। আপনি শুধু রাইট টাইম এবং রাইট পজিশনের জন্য ওয়েট করেন। তো পেশেন্সটা রাখেন, আপনাকে দিয়ে অবশ্যই ভালো কিছু হবে। এরপর ফাইনালি স্যার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির কথা বলি। যারা ভিডিওতে যারা কাজ করে তারা তো এই বিষয়টাতে সুপার মাস্টার। তারা স্টুডেন্ট লাইফ থেকে সব বিভিন্ন ইভেন্ট অর্গানাইজিং, প্ল্যানিং করা থেকে শুরু করে। আমি নিজেও বলি যে ভিডিওতে আমাকে আমার ফ্রেন্ডরা বলতো যে তুই পড়াশোনা করিস না, সারাদিন ভিডিওর পিছনে দৌড়াস, ওই কালচারাল অ্যাপ্রেসের পিছনে দৌড়াস, তোকে কখনো পড়তে দেখি না, কিন্তু রেজাল্ট দিলে, পরীক্ষা দিলে তুই ভালো ভালো রেজাল্ট করিস, নিশ্চয়ই তুই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করিস। আসলে বিষয়টা হচ্ছে স্যার, আমরা অনেক বেশি ক্যালকুলেটিভ পড়াশোনা করতাম। যে তখন থেকে ফাঁকিবাজ ছিলাম, যখন থেকে ভিডিওতে ছিলাম। ফাঁকিবাজ ইন এ সেন্স যেগুলো দরকার নাই সেগুলো পরে সময় নষ্ট করতাম। উই ট্রাই টু প্রপারলি ইউটিলাইজ আওয়ার টাইম। যেহেতু আমাকে বিভিন্ন কাজে অন্য জায়গায় সময় বের করতে হতো, তো আমার কাছে আসলে পড়াশোনা করার জন্য সময় ছিল খুব কম, বাজে আড্ডা দেওয়ার জন্য সময় ছিল খুব কম। সো যে সময়টা ছিল আমি সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করতাম এবং ওই সময়টাকে অ্যাটেন্টিভলি কাজ করার চেষ্টা করতাম। আমি জানতাম যে আমি 1 ঘন্টার বেশি সময় পড়তে পারবো না, সো আমি 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ার চিন্তা করতাম। যার কাছে হয়তো অর্ডার 6 ঘন্টা সময় ছিল, সে চিন্তা করছে আমার তো 6 ঘন্টা আছে, আচ্ছা পড়বো আর কি। এভাবে হয়তো তাদের সময়গুলো তাদের থেকে পালিয়ে যেত, যেটা আমাদের থেকে পালাতে পারে না। আমরা সময়কে ধরার চেষ্টা করেছি। সো প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির বিষয়টা আমি তো ক্লিয়ার করে দিলাম যে সিলেবাস রিসার্চ করো, সিলেবাসটা কনসাইজ করো, একটা প্ল্যান তৈরি করো, 6 to 8 মান্থস প্ল্যান। আমি রিসেন্টলি একটা গ্রুপ অফ স্টুডেন্টের সাথে কাজ করছি যারা 5 মান্থসের একটা প্ল্যান তৈরি করেছে, যে 5 মান্থে যারা বিসিএস, প্রিলি এবং রিটেনের জন্য প্রিপারেশন নেবে, তারা 153 ডেজ এর একটা রুটিন করে ফেলেছে রিসার্চ করে। সো ইউ মেক সেম দিস। আপনি একটা বিসিএস এর বই কিনে পড়া শুরু করবেন, এটা শেষ করবেন, আরেকটা বই পড়বেন, নট লাইক দ্যাট। আপনি একটা টোটাল একটা গাইডলাইন করেন এবং রেগুলার পড়াশোনা করেন। 1 ঘন্টা হলে 1 ঘন্টা, বাট রেগুলার, বি রেগুলার ইন ইউর স্টাডি। আপনি টোটাল গাইডলাইন করে ফেলেন যে আপনি কতদিনে, 6 মাসে কোর্সটা কমপ্লিট করার জন্য আপনার কতদিন কতটুকু পড়তে হবে, দ্যাটস এনাফ। আপনি ওইটুকুই পড়েন, এটাই আপনাকে গ্রাজুয়ালি কনফিডেন্ট করবে, কারণ আপনি জানেন যে আপনি কতটুকু পড়েছেন, আপনি জানেন আপনার প্রিপারেশন লেভেল কতটুকু পর্যন্ত গিয়েছে। সো আপনি ইজিলি কনফিডেন্ট হয়ে যাবেন। সো আমি বলবো যে স্যার আমাদের বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি স্যার, আমি জানি না হয়তো আমার ল্যাক অফ নলেজ থাকতে পারে, আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমার আগে এরকম কাউকে এক্সাম্পল পাই না। আমি হয়তো অনেকে চিনি না স্যার, আমি হতে পারে, এটা অনেকে থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই কাউকে যে যার কাছ থেকে একটু পরামর্শ নিব যে বিসিএস এর জন্য কিভাবে প্রিপেয়ার নিব বা বিসিএস দেয় কিনা।
সবাইকে দেখেছি ব্যাংকের পিছনে দৌড়াতে, মাল্টি ন্যাশনাল কোম্পানির পিছনে দৌড়াতে। ওয়ান্স আই অলসো ড্রিম ফর দোজ ইনস্টিটিউট। আমি বলছি না এটা খারাপ, আমি বলছি যে আমাদের তো আরো অনেকগুলো সুযোগ আছে, হোয়াই উই নট গো ফর দোজ অপরচুনিটিস। এগুলোর পাশাপাশি আমি আমার ডাইভার্সিফাইড করি, আমার স্বপ্নটাকে, আমার সুযোগগুলোকে ডাইভার্সিফাইড করি। আমার যে আরো বেটার জায়গায় সুযোগ আছে, সেই সুযোগগুলো আমি কেন ট্রাই করবো না? আমাদের অনেকেই স্যার পরীক্ষা দেয় না, আমার সাথে পিনাকি ছিল, রিম্পল ছিল, আরো অনেকে ছিল যারা স্যার রিটেনের প্রথম দিন পরীক্ষা দিয়ে আর পরীক্ষা দেয় নাই। আই এম ভেরি মাচ শিওর, ডেফিনেটলি শিওর, তারা যদি রিটেনটা শেষ পর্যন্ত শেষ করতো, মেবি আই গেট সাম অফ দেম টুডে অ্যাজ মাই কলিগ অ্যাজ ওয়েল। এই জায়গাটাতে আমাদের একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নিচর এসছে, রাহি আসছে, আরো অনেকে আসছে, এখন গ্রাজুয়ালি আসছে। সো এই জায়গাটাতে আমি বলবো যে এটাকেও একটা অল্টারনেটিভ ধরে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলবো যে বাংলাদেশ ব্যাংকের সাথে দেখেন, যখন রাফি ভাইরা প্রথমবার জয়েন করে, আমিও ভাইবা দিয়েছিলাম, আনফরচুনেটলি আমি সাকসেস হতে পারিনি, আমি পরের বার সাকসেস হয়েছি। তো প্রথমবার আমার মনে আছে যে 4 জন, রাফি ভাইদের ব্যাচ থেকে 2 জন, আমাদের ব্যাচ থেকে 2 জন খুব সম্ভবত জয়েন করে। এবং পরবর্তীতে স্যার আমরা যখন জয়েন করি, প্রায় 7 to 8 নাম্বার অফ স্টুডেন্ট বাংলাদেশ ব্যাংকে জয়েন করে। এখন আরো সংখ্যাটা বাড়ছে, এটা হচ্ছে নতুন একটা এরিয়া আমরা ডিসকভার করলাম। সেম বিসিএস এর ফিল্ডটাকে আমি বলবো যে এটাকেও একটা ডিফারেন্ট, এটাও একটা অপরচুনিটি হিসেবে হাতে নাও। স্যার কোভিড এর কথা বলেছে, কোভিডে একটা জিনিস মাথায় রাখো যে বিসিএস এর সুযোগ, এখানে কখনো চাকরি এটা শ্রিঙ্ক হবে না, এখানে কখনো এটা কমবে না। তার কারণ হচ্ছে এটা শূন্য পদ এবং প্রত্যেক বছরের একটা ক্যালকুলেটিভ মেজারের উপর আগায়। গভর্নমেন্টের পদ কখনো বন্ধ করে দেয় না, নতুন পদ সৃষ্টি হয়, বন্ধ করার প্রবণতাটা খুব বেশি কম, সুযোগটা কম। আমি যদি আরেকটু বলতে চাই, যেহেতু এটা পাবলিক মিডিয়া, গভর্নমেন্টের ডিসিশন আমার বলা ঠিক না, আমি জানিও না, আই ক্যান প্রিডিক্ট এজ এ জেনারেল পাবলিক হিসেবে আমি যদি প্রিডিক্ট করি, যদি কোভিড পরিস্থিতিতে দেশের অনেক সংখ্যা, মানে আমি বলবো যে জব অপরচুনিটি কাট হয়ে যায়, তখন হয়তো গভর্নমেন্ট চিন্তা করবে যে ফর দ্য শেক অফ ইমেজ, ফর দ্য শেক অফ বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, যে গভর্নমেন্ট জবে আরো কিভাবে বেশি সুযোগ সৃষ্টি করা যায়। সো টেক ইট পজিটিভ, এই কোভিড চেঞ্জটাকে যে জব মার্কেটে তোমার জন্য একটা বিশাল সুযোগ হিসাবে আমি বলবো যে নাও। এবং আমি অনেক বেশি বকবক করতেছি, আমি বলবো যে বিজনেস ফ্যাকাল্টিতে যারা আছো, এইটা আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, ইউ থিঙ্ক বাই ইয়োরসেলফ, তুমি এগুলো রিসার্চ করো, তুমি অন্যদের সাথে কথা বলো। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, আমি বলছি না যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করো, ইউ রিসার্চ, বেটার ইউ ডিসকাস, then you understand that how much you qualified to get your position in those 0.005%. So that's sir আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক অনেক চমৎকার করে দুজন যেভাবে এক্সপ্লেন করেছো, যারা শুনেছে তারা যদি আসলে এইভাবে একটু হোমওয়ার্ক করে সত্যি সত্যি রিসার্চ করে পড়াশোনা করে, তাহলে তারা সুফল পাবেই, এটা আমার বিশ্বাস। কারণ এত মনে হয় না, আমার মনে হয় না কোনো কোচিং সেন্টার, কমার্শিয়াল ইনস্টিটিউশনস এত নাইসলি, এত স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো এত খোলাসা করে বলবে। তোমরা তো অনেকের ব্যবসায় বন্ধ করে দিবে মনে হচ্ছে, এত চমৎকার করে বললে যে এই কথাগুলো তো তারা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে, যাতে ব্যবসা বাণিজ্য লম্বা হয়, বছরের পর বছর চলে। আমার মনে হয় যে আমাদের ইয়ং কমিউনিটি শুধু ফিনান্স ডিপার্টমেন্ট না, শুধু বিজনেস ফ্যাকাল্টি না, আর্টস ফ্যাকাল্টি, বিজনেস এবং সায়েন্স, শুধু ইউনিভার্সিটি না, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও যারা আমাদের অনুষ্ঠান দেখছে বিভিন্ন জায়গা থেকে, আমার তো মনে হয় যে তোমাদের এই স্ট্র্যাটেজি তারা সবাই অনুসরণ করতে পারে। সবার জন্য ইকুয়ালি ইটস ফ্যান্টাস্টিক। কম্পিটিশনে শেষ পর্যন্ত যারা এই স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে ভালো হবে তারাই করবে। সামনে দেখতে পাচ্ছি সজীব চৌধুরী আমাকে মেইল করেছিল, বাংলাদেশ ব্যাংক টু বিসিএস জার্নি, সংক্ষেপে সুভাষিস তার কাছে শুনতে চাই। That's a different story, different level of a story. আমি এখনো অকপটে স্বীকার করি যে বাংলাদেশ ব্যাংক ওয়াজ মাই ড্রিম। বাংলাদেশ ব্যাংক আমার স্বপ্ন ছিল, বিসিএস নেভার মাই ড্রিম, নেভার এভার মাই ড্রিম। আই নেভার থিঙ্ক অফ জয়নিং ইন বিসিএস as ইভেন। আমি বিসিএস দিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটির বন্ধু তালে পড়ে, আমি এভাবেই বলবো যে বন্ধু তালে পড়ে, সেই আমার বিসিএস এর, তার বাসায় বসে বিসিএস এর ফর্ম ফিল আপ করি। এবং ভেরি ইন্টারেস্টিং, আমি একটা বিসিএস এর একটা বইও কিনে নেই, তার বইগুলো পড়ে পড়ে আমি পরীক্ষা দিই। এবং আর তার চেয়ে আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে, সে 31তম বিসিএস এ নন ক্যাডার হওয়ার পরে 33তম বিসিএস এ সে আর রিটার্ন দেয় নাই, সে প্রিলি কোয়ালিফাই করার পরে সে রিটার্ন দেয় নাই। আমি প্রত্যেকদিন তার রিটার্নের বইগুলো নিয়ে আসতাম বাসা থেকে, একটা পরীক্ষা দিয়ে আসার সময় একটা বই ফেরত দিয়ে আসতাম, পরের দিনের বইটা নিয়ে আসতাম। দিস ইজ হাউ আমি বিসিএস দিয়েছি। এবং আই এম ভেরি ফরচুনেট যে আমার বিসিএস কেমনে কেমনে হয়ে গেছে।
তার পিছনে অনেকগুলো কারণ ছিল, কারণ আমি নিজের অজান্তে অনেক বেশি প্রিপেয়ার ছিলাম, যেগুলো এখন আমি ডিসকভার করতে পারছি। তখন যেগুলো আমি ডিসকভার, যেহেতু আমি যেটা বললাম স্যার, আমার বিসিএস সম্পর্কে কোনো রিসার্চই ছিল না, আমি বিসিএস সম্পর্কে জানতামই না, কিন্তু আমার নিজের অজান্তে বিসিএস এর প্রিপারেশন ছিল, বিসিএস এর কিছু কোয়ালিটিস হয়তো আমার মধ্যে ছিল, যার কারণে আমি না জানার পরেও উতরে গেছি। সো ডোন্ট টেক মাইসেলফ অ্যাজ এন এক্সাম্পল। এটা হচ্ছে প্রথম কশাস, যে কেউ কিছু না পরে বিসিএস হয়ে যাবে এমনি এমনি। এখন জার্নি টু বাংলাদেশ ব্যাংক টু বিসিএস বলি স্যার, যে বাংলাদেশ ব্যাংকের কথা আমি যেটা বললাম সজীব, যে বাংলাদেশ ব্যাংক আমার জন্য ড্রিম জব ছিল। সো আমার জীবনের প্রথম পরীক্ষা ছিল বাংলাদেশ ব্যাংক, জীবনের প্রথম সাকসেস ছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আমি প্রথম ভাইবা দিই। ভেরি আনফরচুনেট, ওইবার 100 জন নেওয়ার কথা থাকলেও স্যার ওইবার শুধু 72 তারা রিক্রুট করে, 100 রিক্রুটমেন্ট করেনি। এবং আমরা ভাইবাতে খুব কম সংখ্যক, ওইবার কোয়েশ্চেনটা এত বেশি হার্ড হয়েছিল রিটেনের, ভাইবাতে 700 to 800 স্টুডেন্ট কোয়ালিফাই করে। এবং হয়তোবা তার জন্য হতে পারে যে তারা 72 কে রিক্রুট করে, পরে রিক্রুট করে না। তো বাই দিস টাইম আমার হচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকের স্বপ্নকে ছাড়ি নাই, বাংলাদেশ ব্যাংক আমাকে টিকতে হবে। আমি প্র্যাকটিস লেগে থাকি বাংলাদেশ ব্যাংকের পিছনে। বাই দিস টাইম আমার হচ্ছে জনতা ব্যাংকে চাকরি হয়ে যায়, জনতা ব্যাংকে জয়েন করি। তারও আগে স্যার আমার আরো 2টা চাকরি হয়, এটা একটু শেয়ার করছি এই জন্য, নট টু এটা শো অফ করার জন্য না, এটা বিট অফ লার্নিং হয়তো বা কাজে লাগতে পারে। কারণ আমি প্রথমে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে রিটেন আমি ফার্স্ট হই, তখন আমার মাস্টার্সের রেজাল্ট হয় না। তখন রেজাল্ট না হওয়ার কারণে তারা বলে যে আপনার রেজাল্ট যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে আপনাকে এখানে রিক্রুট করা যাবে না। ভেরি ফরচুনেট যে আমি রিক্রুট হয় নাই। সেকেন্ডলি আমি একটা লিজিং কোম্পানিতে আই গট মাই ফার্স্ট অফার লেটার, কিন্তু আমি ভাইভাতে তাদের সাথে যেটা আমি বার্গেন করেছিলাম যে স্যালারিটা, তারা ওই স্যালারিটা আমাকে যখন অফার লেটার পাঠায়, তারা বলে যে আমাকে 4 মাস পরে সেটা অফার করবে, 4 মাসের ইয়া থেকে পারফরমেন্স থেকে। তখন আমি খুব বেশি আমার রাগ হয় যে এরা প্রথমে কমিটমেন্ট ব্রিচ করলো, তারা ইন ফিউচারে কি কমিটমেন্ট রাখবে আমার জবে। সো আমি কিন্তু এই চাকরিটা আমি নিই নাই। এবং এই চাকরির পরে আরো প্রায় 5 থেকে 6 মাস আমি বেকার ছিলাম। 5 থেকে 6 মাস বেকার থাকার পরে আমি জনতা ব্যাংকে জয়েন করি, এবং জনতা ব্যাংকে জয়েন যখন করি আমার বিসিএস এর প্রিলি ততদিনে হয়ে যায়। এবং জনতা ব্যাংকে জয়েন করার আগে আমি বিসিএস রিটেন পরীক্ষা দিয়ে দিই। জনতা ব্যাংকে জয়েন করে তখন জনতা ব্যাংকে রেজাল্ট হয়ে যায়, কিন্তু আমি নেভার স্টপ, মানে বিসিএস আমি স্টপ করে দিই। জনতা ব্যাংকে আমার সরকারি ফার্স্ট ক্লাস জব হয়ে গেছে, আমি বিসিএস কে ছেড়ে দিই, আমি বিসিএস এর রিটেন দেওয়া শুরু করলাম। ইন্টারেস্টিং থিংস হচ্ছে 33তম ব্যাচ থেকে প্রথমবারের মতো একদিনে 2টা রিটেন হওয়া শুরু করলো স্যার। এবং প্রথমবারের মতো আগে একসাথে 20 মার্কের বড় কোশ্চেন লিখতে হতো। প্রথমবারের মতো ওই যে আমাদের বিসিএস ফ্যাকাল্টির অনুরূপে একটা প্রশ্নকে 2-3টা ভাগে ভাগ করে ছোট ছোট করে প্রশ্ন করা শুরু করলাম। এবং এর কারণে যারা অনেক বেশি প্রিপেয়ার ছিল, যারা কোচিং এ দীর্ঘদিন পড়াশোনা করেছে, তারা একটা ধাক্কা খেয়েছে। তাদের এক্সপেকটেশন ছিল একদিন একটা পরীক্ষা দিব, বড় বড় করে বেশি বেশি লিখবো, বাট আই হ্যাভ নো এক্সপেকটেশন, আমার কোনো এক্সপেকটেশন ছিল না। আমি প্রথম দিন যখন পরীক্ষা দিই, পরীক্ষার হলে আমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করলো। এটা সবাই বুঝতে পারে যখন পরীক্ষা দেয়, আমি একটা কনফিডেন্স গ্রো করলো যে হলে বাকিরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা থেকে আমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করলো যে আমি যদি শেষ পর্যন্ত পরীক্ষা দিই, মনোযোগ দিয়ে পরীক্ষাগুলো শেষ করি, আমি টপ 50-র মধ্যে থাকতে পারবো, 50 জনের মধ্যে থাকতে পারবো। এটা আমার কনফিডেন্স গ্রো। তখন আমি সিরিয়াসলি পরীক্ষাগুলো নিয়ে আমি দিতে থাকি। এবং মজার বিষয় হচ্ছে আমার বিসিএস এর রিটেন হয়ে যায়। আমি যখন ভাইবা দিই তখন হচ্ছে আমি জনতা ব্যাংকে চাকরি করতেছি। চাকরি করার পাশাপাশি আমি স্যার ব্যাংকে, যেহেতু আইটিতে একটু ছিলাম, কম্পিউটার ভালো চালাতে পারতাম, ব্যাংকে আমাকে ফরেন এক্সচেঞ্জ ডেস্কে দিয়ে দেওয়া হলো। ওই জনতা ব্যাংক তো স্যার প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক, আপনি জানেন সরকারি ব্যাংকের অনলাইনের অবস্থা কি। একটাই পিসি ছিল যেটাতে ইন্টারনেট কানেকশন ছিল, এবং আমি ওইটাতেই ফরচুনেট যে ওইটাতে চান্স পেতাম। তো আমি ওইটাতে বসে বসে স্যার ওই বিসিএস এর পড়াশোনা করতাম, আমি সেবাও দিতাম। আমি সুযোগ পেলে অনলাইনে ঢুকে জিনিসগুলা ওয়ার্ড ফাইলে এনে রেখে মিনিমাইজ করে রাখতাম, এটাও করতাম ওইটাও করতাম। অর্থাৎ আমি জবের সাথেও কিন্তু আমি বিসিএস কে ছেড়ে দিই। তখন আমি বিসিএস ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, বাংলাদেশ ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। জনতা ব্যাংকে চাকরি করা অবস্থায় ছুটি নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের রিটেন এক্সাম দিই। ওয়ান অফ দা সবচেয়ে, আমি বলবো যে সবচেয়ে খারাপ পরীক্ষা আমার জীবনে বাংলাদেশ ব্যাংকের রিটেন এক্সাম, কম্পেয়ারিং টু আমার প্রথম এক্সামটার তুলনায়। কিন্তু কি দেখা গেল, আমি রিটেনে কোয়ালিফাই করে গেলাম। এবং আমি যখন ভাইবা পরীক্ষা দিতে, ভাইবাটা আরো বেশি ইন্টারেস্টিং স্যার। রিটেনে কোয়ালিফাই করলাম, শুধু কোয়ালিফাই না, আমি বাংলাদেশ ব্যাংকে 6th হয়েছি স্যার, মেরিট লিস্টে 6th। সো এখানে আরো বেশি ইন্টারেস্টিং, আমি যখন জনতা ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং করতে কুমিল্লাতে আসি স্যার,
তখন হঠাৎ করে ট্রেনিং চলাকালীন একদিন সময়ে বিসিএস এর রেজাল্ট হয়ে যায়। 33 বিসিএস এর রেজাল্ট হয়, আমরা সবাই ক্লাসরুমে সবাই বলা বলি শুরু করেছে বিসিএস এর রেজাল্ট হয়েছে, আজকে বিসিএস এর রেজাল্ট হয়েছে। তো ক্লাস শেষ হওয়ার পরে স্যার আমরা লাঞ্চ ব্রেকে গেলাম, সবাই তাদের রেজাল্ট, আমরা 5-6 জন ছিলাম যারা বিসিএস দিয়েছি, সবাই তাদের রেজাল্ট দেখার জন্য খুব দৌড়াদৌড়ি করতে উৎসুক। আমি জানি যে স্যার আমার বিসিএস হবে না, কারণ আমি তো এত বেশি পরিশ্রম করি না, কোথাও কোচিং করি নাই, বইও কিনি নাই, আমার মতো অধম দিয়ে কেমনে বিসিএস হবে। ইউ বিলিভ মি স্যার, আমি রেজাল্টও দেখি নাই, আমি রেজাল্ট না দেখে লাঞ্চ করে আমি আমার রুমে গিয়ে রেস্ট করতেছিলাম। বাই দিস টাইম আমার 2 জন কলিগের এডুকেশন ক্যাডারে হয়েছে, তারা আমার রুমে আসলো যে ভাই আপনার কি হয়েছে, আপনার রেজাল্টের কি খবর, আমরা 2 জন তো এডুকেশন ক্যাডারে কোয়ালিফাই করেছি। আমি বললাম যে ভাই কনগ্রাচুলেশনস, আমার বিসিএস না, কারণ আমি এত বেশি প্রিপারেশন ছিল না, এই জন্য আমি রেজাল্টও দেখছি না। তো আমার পাশে একটা মেডিকেলের স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলেন, এক বড় আপু, তো উনি আমাকে ফোন দিলেন যে সুভাষী তোমার কি রেজাল্ট দেখেছো? আমি বললাম যে আপু আমি তো রেজাল্ট দেখি। আমি তো আমার রেজাল্টটা দেখতে পাচ্ছি না ভাই, তোমার কাছে কি রেজাল্টটা হাতের কাছে আছে কিনা? আমি বললাম যে আপু আমি তো একটা ট্রেনিং সেন্টারে আছি, নিচে আমার অনেক স্টুডেন্টের রেজাল্টটা বের করেছে, তারা রেজাল্ট দেখছে। বলছে তাইলে ভাই আমার নাম্বারটা, রোল নাম্বারটা একটু চেক করে দাও। তো আমি ওনার রোল নাম্বারটা চেক করে দিলাম, উনি ডক্টরস হিসাবে প্রফেশনাল ক্যাডারে চান্স পেয়েছে, ওনাকে নিউজটা দিলাম এবং টপ র্যাঙ্কে ছিল, 30 জনের মধ্যে ছিল। উনি খুব খুশি হয়ে গেল। তো তখন আমার রেজাল্টের কথা জিজ্ঞেস করলো যে তোমার কি অবস্থা? আমি বললাম যে আপু আমি তো আপনার মতো এত প্রিপারেশন ছিলাম না, এত ডেডিকেটেড ছিলাম না, আমি আমার রেজাল্ট দেখি নাই। তখন উনি আমাকে একটা ধমক দিল, বলে তুমি আমার পাশে বসে রিটেন এক্সাম দিলে, আমি তোমার পরীক্ষা কি লিখেছো আমি দেখেছি, তুমি এখনই তোমার রেজাল্ট চেক করো। আমি স্যার তখন আমার রোল নাম্বারও জানি না, আমি আছি ট্রেনিং এ কুমিল্লাতে। তখন আমি আমার ছোট ভাইকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমার ড্রয়ারে টেবিলে এই জায়গায় আমার ইয়েটা আছে, আমার বিসিএস এর প্রবেশপত্রটা আছে, ওইখান থেকে একটু দেখতে আমার রোল নাম্বারটা কর। তো সে আমার রোল নাম্বারটা বললো। তো আমি যারা রেজাল্ট দেখতেছিল তাদের কাছে আবার গেছি যে ভাই আমার আরেকটা নাম্বার, একটু রোল নাম্বার চেক করে দেন তো। তো বলে যে ভাই আপনার না, কেন আমার না, আরেকজন একটু চেক করেন না ভাই, একটু দেখেন। তো দেখে বলে যে ভাই এটাতে অ্যাডমিন ক্যাডার চলে আসছে। তা আমি আসলে কিছুক্ষণ বিশ্বাস করতে পারতেছিলাম। আমি বললাম ভাই একটু ভালো করে দেখেন। বলে যে ভাই এটা অ্যাডমিন ক্যাডারে 25তম। তা আমি আবার কিছু বলি নাই স্যার, আমি একটু বাইরে গিয়ে এবার আমার মেজো ভাইকে ফোন দিলাম। মেজো ভাইকে ফোন দিয়ে বললাম যে ওই আমার ছোট ভাইয়ের হাতে ওকে একটু বলছিলাম প্রবেশপত্রটা বের করতে, ও রোল নাম্বারটা ঠিক মতো দেখতে পারছি কিনা, তুই একটা আমাকে আবার রোল নাম্বারটা বলতো। আমি আবার রোল নাম্বারটা স্যার ক্রস ভেরিফিকেশন করলাম, বাট দেন আমি তখনও বিলিভ করতে পারছিলাম না দিস ইজ মাই রোল নাম্বার। তখন আমি আমার মেজো ভাইকে বললাম যে তোর মোবাইল থেকে ঢুকে বিসিএস এর রেজাল্ট হয়েছে দেখ, আমার প্রবেশপত্রটার সাথে একটু ক্রস চেক করে দেখ এই রোল নাম্বারটা নাকি অ্যাডমিন ক্যাডারে এসেছে দেখ। তখন সে ক্রস চেক করে আমাকে ভেরিফাই করলো, বলে যে দাদা তথ্য হয়েছে। দেন আই বিলিভ যে আমার বিসিএস হয়েছে। ইন্টারেস্টিং থিং হচ্ছে বিসিএস রেজাল্ট হওয়ার 2 দিন পরে বাংলাদেশ ব্যাংকের ভাইবা। এত লং স্টোরি বলার কারণ হচ্ছে বিসিএস এর রেজাল্ট হওয়ার ফাইনাল গ্যাজেট হয়ে গেছে, গ্যাজেট হওয়ার 2 দিন পরে বাংলাদেশ ব্যাংকের ভাইবা। তখন ঢাকাতে খুব টার্ময়েল অবস্থা, ঢাকার অবস্থা পরিস্থিতি ভালো না, লং রুটের গাড়িগুলো সব বন্ধ, দূরে থেকে গাড়িগুলো যাচ্ছিল না স্যার। আমি ভাবছিলাম যে হয়তো বিসিএস এর ভাইবা পিছালো, সরি বাংলাদেশ ব্যাংকের ভাইবা পিছাতে পারে, কিন্তু এরকম কোনো নিউজ পাওয়া যায়নি তারা পিছিয়েছে কিনা। তখন আমি আমার কর্তৃপক্ষের কাছে ছুটির জন্য যাই, যেহেতু আমি প্রশিক্ষণে ছিলাম, বললাম যে স্যার আমার তো বাংলাদেশ ব্যাংকে ভাইবা আছে আগামীকাল, আমার একটু একদিনের লিভ দরকার ছিল। বলছে তোমার বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, তুমি বাংলাদেশ ব্যাংকে আবার কেন ভাইবা দিতে যাবা? আমি বললাম যে স্যার বাংলাদেশ ব্যাংক আমার ড্রিম, আমার বাংলাদেশ ব্যাংকে হওয়াই লাগবে, আমার ভাইবা দিতেই হবে, আমি একবার বাংলাদেশ ব্যাংকে ভাইবা দিতেই চাই। আমার ফ্যামিলি থেকে আমাকে খুব প্রেসার দিচ্ছিল যে ঢাকার অবস্থা এত খারাপ, তোর বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, আমাদের কোনো দরকার নাই বাবা, তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস, আমাদের ব্যাংকের দরকার নাই, তোর ভাইবা দেওয়ার দরকার নাই। কিন্তু আমি বলছি না, আমি ভাইবা দেবই, যে বাংলাদেশ ব্যাংকে আমার ভাইবা দিতেই হবে। তো আমি বাংলাদেশ ব্যাংকে ভাইবা দিতে গেলাম এবং ভাইবা বোর্ডে আমি বললাম যে আমি এখন জনতা ব্যাংকে চাকরি করছি, এবং আমাকে প্রশ্ন করলো রিলেটেড অনেকগুলা, সবগুলো প্রশ্নের আনসার দিলাম। এই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি, যেটা স্যার আমরা সবসময় ভাইবা বোর্ডে এই নেগেটিভ অ্যাটিটিউডটা আমরা ফেস করি। আই উইল নট মেনশন নেম, কোন ইউনিভার্সিটির নাম আমি মেনশন করবো না, পার্টিকুলার ইউনিভার্সিটির একজন এক্সটার্নাল বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বোর্ডে থাকে, তারা আমাদের খুব নেগেটিভলি নেই, আউট অফ দেয়ার ইউনিভার্সিটি অন্য যারা থাকে মনে করে যে তারা কোনো পড়াশোনাই করে নাই। আমার ভাইবা শেষ, আমি সবগুলা কোয়েশ্চেনের আনসার করে ফেলেছি। ওয়ান অফ দা মানে কি বলবো, ওয়ান অফ দ্য জিনিয়াস ব্যাংকার ছিল সেখানে, আজকে সুর স্যার, বাংলাদেশ ব্যাংকের ওয়ান অফ দ্য ফেমাস পারসন, তিনি ভাইবা নিচ্ছেন, তিনি কোশ্চেন করছেন, তার সবগুলো প্রশ্নের আনসার আমি দিয়েছি, বোর্ডের সবার কোশ্চেন আনসার করেছি। তিনি আমাকে বলছেন যে ওকে থ্যাংক ইউ, ইউ ক্যান গো নাও। তখন একটা পার্টিকুলার ইউনিভার্সিটির টিচার বললো যে না, আমার একটা কোশ্চেন আছে, আপনি যদি অনুমতি দেন আমি তাকে একটা কোশ্চেন করতে চাই। ইউ সি স্যার,
এবং তিনি আমাকে কি কোশ্চেন করলেন তখন স্যার আমি আই ক্যান গ্যাস যে এই টার্মটা অনেক বেশি নিউ ছিল, যে এমটিবিএফ। আমাকে বললো যে এমটিবিএফ সম্পর্কে তোমার ওপিনিয়ন এক্সপ্লেইন করো, তুমি কি বুঝো এটা দিয়ে, কি 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 বেনিফিট এটা দিয়ে কান্ট্রি। সিরিয়াসলি আমি স্যার ভাইবা থেকে বের হয়েছি ইন এ রিল্যাক্স মুড, তখন এরকম একটা টিপিক্যাল কোশ্চেন করা কতটা মানে উদ্দেশ্য প্রণোদিত, আমি বলবো যে উদ্দেশ্য প্রণোদিত। কারণ একটা ছেলে সাকসেসফুলি ভাইবা ফেস করে ফেলেছে, শেষ করে ফেলছে, বোর্ডের প্রধান তাকে ভাইবা শেষ বলেছে, সেখানে আরেকজন ফ্লো নিয়ে একটা টাফ কোশ্চেন ছুড়ে দেওয়া। তখন আমি স্যার একদম বিনয়ের সাথে বললাম যে আমি টার্মিনোলজিটা শুনেছি, টার্মিনোলজিটার মিনিং এটা, মিলিটারি বাজেটারি ফ্রেমওয়ার্ক, বাট এই মুহূর্তে ভাইবার এই পয়েন্টে স্যার আমি এই বিষয়টা সম্পর্কে ইনডেপথ চিন্তা করতে পারছি না, আমি এই মুহূর্তে এটার জন্য প্রিপেয়ার নেই ধরনের কোশ্চেন ফেস করার জন্য। আমি খুবই সরি যে আমি এটা এই মুহূর্তে এক্সপ্লেন করতে পারছি না, এটা বলে স্যার আমি তখন লিভ করলাম। বাট ভেরি ফরচুনেট যে স্যার আমার হয়ে গেল। সো দিস ইজ এই জেটটার জন্যই হয়তো বাংলাদেশ ব্যাংক আমার হয়েছে, না হলে আমারও কাছেও বাংলাদেশ ব্যাংক সপ্তাহে শব্দ থাকতো। আমি যদি ভাইবা দিতে না যেতাম তাহলে হয়তো ভাবতাম যে আমার কোনোদিন বাংলাদেশ ব্যাংক হবে না। এবং আরেকটা ইন্টারেস্টিং থিং আমি শেয়ার করতে চাই স্যার, আমি বাংলাদেশ ব্যাংকে কয়দিন চাকরি করেছি নো ওয়ান ক্যান গেস। আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি লেস দেন 1 মান্থ, হয়তো 29 ডেজ। এবং আমি 1 বছরের লিয়েন নিয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে। লিয়েন নিয়েছি এই জন্য যে বিসিএস যদি আমার ভালো না লাগে আই উইল কাম ব্যাক টু বাংলাদেশ ব্যাংক অ্যাগেইন। 1 মাসের জন্য আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছি। আমি জানি যে আমি 1 মাস পরে বিসিএস এ জয়েন করেছি, জয়নিং এর ডেট আমার, তারপরও আমি 1 মাসের জন্য বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছি বিকজ অফ এই জেটটা থেকে, যে বাংলাদেশ ব্যাংকে আমার কেন হলো না, বাংলাদেশ ব্যাংকে আমার হতে হবে। সো আমি বলবো যে এই অ্যাটিটিউড যদি আপনার যে যার থেকে থাকে, তোমাকে আমি বলবো যে নাথিং ইজ ইম্পসিবল, অবশ্যই এটা হবে, বাংলাদেশ ব্যাংক হোক আর বিসিএস হোক, এনি কাইন্ড অফ জব। স্যার সরি আই টেক এ লং টাইম। No, no, it's all right. আমাদের অডিয়েন্স অনেক বেশি এনজয় করছে, আমাদের ভিউয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এই অবস্থায় নির্জর একটা প্রশ্ন রয়েছে, স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে সম্ভবত। রিটেনে রচনা এবং এসে রাইটিং এ ভীতি আছে, কিভাবে এই জায়গায় দক্ষ হওয়া যায় এবং কিভাবে বাসায় এই দুটো বিষয়ে প্রস্তুত হতে পারবো, ভাইদের কাছে জানার ইচ্ছা। নির্জর। স্যার রিটেনে রচনা বলতে আমি ধরে নেব এটা ইংরেজি রচনাই বোঝানো হয়েছে, এসে রাইটিং এর ক্ষেত্রেও তাই। নর্মালি যেটা হয়, যারা আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি মোটামুটি তারা কিন্তু লিখতেও পারে, যারা বলতে পারে তারা লিখতেও পারে। তো প্রবলেমটা হয় যেখানে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, এবং দ্বিতীয়ত যারা পারি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না বা গুছিয়ে লিখতে পারে না। যেহেতু সুভাষী ভাই বলেছে যে এখানে কিন্তু সবকিছু কমন পড়বে না, ম্যাক্সিমাম টাইম যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে, সেক্ষেত্রে আমাকে বোঝাতে হবে যে আমি এই সাবজেক্টটা বা আমি ইংরেজিতে দক্ষ, সেটা আমার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আমাদের বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। আমাদের যারা সিনিয়র ছিলেন তারা পরামর্শ দিতেন যে বাংলা পেপারকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রথম আলোতে যা থাকে, ডেইলি স্টারে ওই সিমিলার কন্টেন্টসে মোটামুটি একই রকম কন্টেন্টস থাকে। সেক্ষেত্রে আমরা যদি প্রথম আলোকে টার্গেট করে একটা এডিটোরিয়াল নেই, সেটাকে আমি নিজে যদি ইংরেজিতে ট্রান্সফর্ম করার চেষ্টা করি এবং পরবর্তীতে ইংলিশ কন্টেন্ট যেটা ডেইলি স্টারে আছে সেটার সাথে মিলিয়ে নেই, আমি হয়তো সিমিলার বিষয়টা ফুটিয়ে তুলবো, কিন্তু এই যে একটা স্ট্যান্ডার্ড অফ রাইটিং, সেখানে কিন্তু একটা বিশাল গ্যাপ থাকবে। সেই গ্যাপটাকে আমার মিনিমাইজ করতে হবে, যে আমার লেখাটা যাতে আরো স্ট্যান্ডার্ডাইজড হয়, আমার লেখনী দেখে কেউ যদি বুঝতে না পারে যে আমি আসলে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না। সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এবং প্রত্যেকটা আমরা এসে রাইটিং এ দেখি অনেকগুলা প্যারা থাকে, প্যারা দিয়ে লিখতে হয়। একটা রচনায় যদি 10টা প্যারা থাকে, প্রতিটা প্যারার প্রথম লাইনটা যাতে একটু স্ট্যান্ডার্ড হয়। এখানে একজন কোয়েশ্চেন করেছিল যে আমি কি সিম্পল সেন্টেন্সে লিখবো নাকি কমপ্লেক্স লিখবো, সেটা ইট ডিপেন্ডস। যেমন আমি যদি বলি যে আমি আমার মিল খেয়েছি, আই ইট মাই মিল বা আই মেট মাই, এই জায়গায় যদি আমি বলি আই হ্যাভ মাই মিল, এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হলো। আমি কিন্তু আমার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো যে আমার লেখাটা কতটুকু স্ট্যান্ডার্ড হয়েছে। যে মার্কস দিবে, আমার যতটুকু মনে পড়ে যে ইংলিশে এসে রাইটিং এ 50 মার্কস, 50 মার্কস is a thing that can make a big difference. এই জায়গায় আমরা যদি একটু নারিশ করি, আমরা যদি একটু প্র্যাকটিস করি, আমরা যদি বাংলাকে ইংলিশ, শুধু এসে রাইটিং ছাড়াও কিন্তু ট্রান্সলেশন আছে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, সেটা সম্ভবত 20-20-40 মার্কস অর 25-25-50 মার্কস, বিগ মার্কস। তো
তো এই জায়গাটায় আমাদের কাজ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বাসায় লিখতে হবে, প্রচুর লিখতে হবে, এবং সেটা একটা স্ট্যান্ডার্ড লেখার সাথে কম্পেয়ার করতে হবে। যে গ্যাপটা থাকে সেটা মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। লেখা যত সুন্দর হবে, হ্যান্ড রাইটিং না, যতটুকু স্ট্যান্ডার্ড হবে সেটার উপরে আসলে একজন টিচারের দৃষ্টিভঙ্গি ডিপেন্ড করে, সেটার উপর আমার মার্কস ডিপেন্ড করে। আর সুভাষিস ভাইয়ের একটা সাজেশন আমি নিয়েছিলাম, সেটা ডিরেক্টলি এসে রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য না। সেটা হচ্ছে, আমি অনেকের কাছে শুনেছিলাম যে বিসিএস এ অনেক লিখতে হয়, এবং একটা মিথ প্রচলিত আছে যে বিসিএস এর যারা খাতা দেখেন তারা খাতাটা প্রথমে নেন অনেকগুলো পেপার, তারপরে সবগুলো পেপার দূরে ছুঁড়ে মারেন। যেই পেপারটা সবচেয়ে দূরে যাবে, মানে অনেক ভারী হবে, সেটাতে মার্কস দেওয়া হবে অনেক বেশি। তা আমি এগুলা শুনে আশেপাশের সবাই কিন্তু বিসিএস নিয়ে এত আলোচনা করে, এত মিথ বাজারে প্রচলিত আছে, আমি আশ্রয় নিলাম সুভাষিস ভাইয়ের কাছে যে ভাই কতটুকু লিখবো। সুভাষিস ভাই বললেন, ভাই দেখো 5 মার্কস এর একটা অ্যান্সার আমার পাশের জন বা একজন আমি দেখেছি 2 পৃষ্ঠাও লিখেছে, কিন্তু আমি হাফ পেজ করে লিখেছি, আমি 25তম হয়েছি। তো দিস ইজ এ মানে সোর্স অফ বিগ কনফিডেন্স যে না, আসলেই বিসিএস এ যেটা মিথ প্রচলিত সেটা সত্যি না। এবং আমি কিন্তু সেটা অ্যাপ্লাই করেছি, এবং বাংলাদেশ বিষয়ে বলি সুভাষিস ভাই 5 মার্কস করে কোয়েশ্চেন ছিল, আমি কিন্তু হাফ মার্কস বা কোয়ার্টার পেজ এতটুকু লিখেছি, এবং পুরোটা সুন্দরভাবে কন্ট্রোল করে ফুল অ্যান্সার করেছেন। আই গট 137 আউট অফ 200, যেটা কিন্তু বাংলাদেশ বিষয়গুলিতে খুব ভালো একটা মার্কস বলে আমার বিশ্বাস। 137 মার্কস পাওয়া, যেখানে 30 থেকে 40% কোয়েশ্চেন থাকে আননোন, যেটা আমার পূর্ব অভিজ্ঞতা নেই, আমার নিজ থেকে লিখতে হয় একটা আইডিয়া নিয়ে। তো এটাই সবাইকে বলবো যে লেখাটা লিখতে হবে কনক্রিট, এবং লেখার প্রেজেন্টেশনটা থাকতে হবে সুন্দর। ইজ অল অ্যাবাউট দ্য ইমেজ। তোমার খাতা দেখে টিচার যেটা ইমাজিন করবে সেই অনুসারে মার্কস দেবে। একটা টিচারও খুব একটা সময় থাকবে না, সে হয়তো লাইন ধরে ধরে পড়বে না, বাট বিগিনিং অ্যান্ড এন্ডিং হ্যাজ টু বি আপ টু দ্য মার্ক। এন্ড বাকিগুলো অবশ্যই নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে অবশ্যই বাসায় বলে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবং গাইড বই, বিভিন্ন যেগুলো বই পাওয়া যায় সেখানেও কিন্তু ট্রান্সলেশন আছে, ইজি রাইটিং আছে। তো ট্রান্সলেশন আমি যদি অ্যান্সারটা না দেখে নিজে নিজে লেখার চেষ্টা করি, এবং সেটা যদি মিলাই, আমি যদি কম্পেয়ার করি, আমার মনে হয় যে ভালো একটা রেজাল্ট আসবে 1 থেকে 2 মাস প্র্যাকটিস করলে। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি একটা পয়েন্ট যুক্ত করতে চাই স্যার, আপনার অনুমতি নিয়ে। আমি এখানে আমি আবার একটু স্ট্র্যাটেজির কথা বলবো। ইটস এ টোটালি একটা স্ট্র্যাটেজিক কাজ। কিরকম স্ট্র্যাটেজির কথা দেখবেন, যারা বিসিএস এ রিজো যেটা বলেছে, কমন আসে না রচনার ক্ষেত্রে। একটা রচনা আসে সাধারণত যেটা মোটামুটি কমন, এবং মোস্ট অফ দা 80% হলের 80 to 90% সবাই এই রচনাটা লিখে। তো এখানে স্ট্র্যাটেজিটা হবে প্রথম এই কমনটা বাদ দেয়া, এমন একটা রাইটিং কে সিলেক্ট করা যেটা আসলে খুব কম সংখ্যক ছেলে পেলে লিখবে। লাভটা কি হবে? লাভটা হবে আমার খাতাটা কম্পেয়ার করার সুযোগ কম আসবে। যখন সে আমার টিচার 50টা খাতা দেখবে, 50টা খাতার মধ্যে হয়তো আমার রাইটারটা 2 জনের খাতাই পাবে, আর বাকিটা 48 জনের খাতা। তখন সেগুলো না করে এভারেজে মার্ক গুলো গ্রাজুয়ালি কমতে থাকবে। আর আমি যখন একটা কমন একটা লিখছি যেটা 2 জন লিখেছে, আমারটা কিন্তু প্রথমেই মার্কিং ইয়াতেই আমি এগিয়ে গেলাম। প্রথম ডিসিশনে আমার স্ট্র্যাটেজিতে আমি প্রথমেই সবাইকে একটু পিছনে, 48 জনকে পিছনে দিয়ে আমি সামনে এগিয়ে গেলাম। এই একটা স্ট্র্যাটেজি। আমি এখন আই ক্যান স্টিল রিমেম্বার যে আমি ইংলিশে রচনা লিখেছিলাম স্যার, সায়েন্স ভার্সেস রিলিজিয়ন। এর চেয়ে আরো অনেক কমন রচনা ছিল। তো সায়েন্স ভার্সেস রিলিজিয়ন সাধারণত 40 মার্কসের জন্য কেউ এই রিস্ক নেওয়ার কথা না, যে সায়েন্স ভার্সেস রিলিজিয়নে 40 মার্কসের কি লিখবো। কিন্তু আমি এটা চুজ করেছি এই টেকনিকটা মাথায় রেখে, যে এটা তো খুব কম সংখ্যক স্টুডেন্টের খাতায় পাবে, পেলে এটা সম্পর্কে যিনি খাতা কাটছেন, আমি যেরকম কম জানি, যিনি কাটছেন তিনিও কম জানেন। সো এখানে আমার সুযোগটা, এখানে আমার অপরচুনিটিটা লাইজ করে। তা এইটা একটা বিষয়। আর সেকেন্ড থিং যেটা আমি সাজেস্ট করব, নিজের একটা কথা বলে দিচ্ছি, এটা অনেকগুলো মিথ আছে স্যার বাজারে। আপনি যেটা বললেন যে আমাদের কথা শোনার পরে অনেকের বিজনেস বন্ধ হয়ে যাবে, একটা মিথ তো ও বললো যে অনেক বেশি লিখতে হয়। আরেকটা মিথ হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, অনেক কালারের কালি দিয়ে লিখতে হয়। নিজের ইউ ক্যান রিমেম্বার, তুমি আমাকে এই প্রশ্নটা করেছে, ভাইয়া কয়টা কালার দিয়ে লিখবো। সো এগুলো হচ্ছে স্যার মিথ, নাথিং বাট মিথ, এন্ড কাম টু নো ইউজ। শুধুমাত্র একটা বিজনেস, এগুলা বিজনেস কিছু পলিসি, এগুলা জাস্ট একটা মার্কেটিং পলিসি, নট এ বিজনেস পলিসি, মার্কেটিং পলিসি। যে এরকম লিখতে হবে, এই কালি ইউজ করতে হবে, অনেক বেশি ভারী ভারী তথ্য, গ্রাফ, এই সেই আঁকতে হবে, একদম বোগাস, অ্যাবসলিউটলি বোগাস। সো রাইটিংটা কি হতে হবে,
রাইটিংটা হতে হবে একটা ডিবেট স্যার, আমার কাছে রাইটিংটা হচ্ছে একটা ডিবেট। ডিবেটটা কি? রাইটিংটা হতে হবে একটা স্টোরি। আমার যেন যিনি পড়া শুরু করেন তিনি যেন রিপিটেশন না পান এবং তিনি যেন ইন্টারেস্ট পান, যেটাকে স্যার আপনি বলেন লজিক্যাল সিকোয়েন্স। রাইটিং এ যেটা আমরা বলি লজিক্যাল সিকোয়েন্স, যখন একটা রিডার লজিক্যাল সিকোয়েন্স পাবে, যখন দেখবে যে হ্যাঁ এরপরেরটা কি এরপরে কি আসছে এবং কোনো রিপিটেশন পাবে না, তখন তার মধ্যে ইন্টারেস্ট হবে। আমার একটাই কনফিডেন্স ছিল যে আমার খাতাটা যে কাটবে তাকে পড়তে হবে, ওয়ান্স সে যদি সে পড়ে তাকে অবশ্যই এখানে ভালো মার্কস দিতে হবে। আমি লিখেছি কম, যেটা নির্ঝর বলেছে আমি কম লিখেছি, গুছিয়ে লেখার চেষ্টা করেছি, রিপিটেশন অ্যাভয়েড করার চেষ্টা করেছি এবং ফাইনালি আমার রাইট আপটাকে একটা স্টোরি বানানোর চেষ্টা করেছি। এখন প্রশ্ন আসে স্টোরিটা একদিনে হবে না, এটা হলে বসেই স্টোরি বানানো যাবে না, এটার জন্য বাসায় প্রিপারেশন নিতে হবে। কি প্রিপারেশন নিতে হবে? নাম্বার 1 ব্রেন স্টর্মিং, যেটা আমরা ডিবেটে করি। একটা মোশন পেলে স্যার আমি ডিবেটে 5 থেকে 10 মিনিটের মধ্যে 3 জন 4 জনের আমরা স্পিচ দাঁড় করাই ফেলতে পারছি। সিমিলার থিংস, একটা কোশ্চেন হাতে পাওয়ার পরে আমি ব্রেন স্টর্মিং করে প্রথমেই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি খুঁজে বের করবো যে আমি এখানে রেলিভেন্ট ইম্পর্টেন্ট কোন পয়েন্ট গুলো আমি উপস্থাপন করবো। সেকেন্ড থিং হচ্ছে স্যার আমরা ডিবেটে যেভাবে ফার্স্ট স্পিকার বক্তব্য দেয় সেভাবে আমার রাইটিং এর ইন্ট্রোডাকশনটা হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশনটা আমার টোটাল রাইটিংটার একটা সর্ট অফ তাকে বিগিনিং দিবে যে আমি কি বলতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, একটা আমার রাইটিং এর বাউন্ডারি সেট করবে। এবং সেকেন্ডলি আমি যখন পয়েন্ট গুলো বলতে যাব তখন আই উইল ফলো দা সেকেন্ড স্পিকার। আমি লজিক গুলা দিব, যেভাবে আমরা প্রথমে ট্যাগ লাইন দিই, তারপরে এক্সপ্লেইন করি, তারপরে এক্সাম্পল দিই, তারপরে টাইব্রেক করি। এই 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 পদ্ধতিটা মেনটেন করতে হবে। ফাইনালি কনক্লুশন হবে লাস্ট থার্ড স্পিকারের কাজ, যেটাকে বলে আমরা কনক্লুশন। ডিবেট এন্ড রাইটিং অলমোস্ট সিমিলার স্যার আমার মতে। আমি স্যার আপনি আমাকে আরো মানে অনেক বেশি জানেন স্যার, অনেক বেশি ভারী, আপনি এগুলা নিয়ে ক্লাস দিচ্ছেন, ট্রেন আপ করাচ্ছেন স্যার, কিন্তু আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে ডিবেট এবং রাইটিং এর মধ্যে আমি কোনো তফাৎ খুঁজে পাই না, বোথ আর সিমিলার থিংস। একজন যখন এটাকে সিমিলার করতে পারবে, বাসায় যখন এইভাবে প্র্যাকটিসটা করবে, কারণ আমাদের ইংলিশে নিশ্চয় যেটা বলছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ ইংলিশে কোনো সমস্যা নেই, ফ্রি হ্যান্ড রাইটিং আপনি করতে পারবেন, বাট লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করে মেকিং এ স্টোরি, দিস ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করতে হবে। ব্রেনস্টর্মিং ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। একদিন আপনি ক্লাসরুমে বসে ব্রেনস্টর্মিং হবে না আপনার, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস, গ্রাজুয়াল প্র্যাকটিস। গ্রাজুয়ালি প্র্যাকটিস করতে করতে উইদিন ফিউ মিনিটস আপনি ব্রেনস্টর্মিং করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রশ্ন দেখেই লিখতে শুরু করি না, প্রশ্নটা দেখে 5 মিনিট আমি বলবো যে থিঙ্ক ওভার দ্য কোশ্চেন, কোশ্চেনটা কি চেয়েছে, দেন আপনি টাইম বাজেট করে লিখেন, আরো 3 মিনিট রাখেন, রিভাইজ ইউর আনসার, কোন ইম্পর্টেন্ট পয়েন্টস আমি বাদ করে গেছেন কিনা। এগুলো হয়তো বা বুকিশ মনে হতে পারে অনেকের কাছে, হয়তো বা এগুলো গদবাদা সাজেশন হতে পারে, মনে হতে পারে, বাট নির্ঝর যেটা মানে ভেরি এক্সাম্পল, নির্ঝর আমাকে রিলেট করে দিয়েছে, নির্ঝর বলেছে, নিজের মুখে স্বীকার করেছে সেই এই স্ট্র্যাটেজি গুলো আমি তাকে বলেছিলাম এন্ড হি অ্যাপ্লাইড দিস এন্ড সে সাকসেস হয়েছে। সো আমি বলবো যে প্র্যাকটিস ইন দিস ওয়ে। আপনি যদি সাকসেস না হন তাহলে আমাকে এসে বলেন নির্ঝরের মতো যে ভাই আমি আপনার কথা মতো লিখেছি, বাট আই ডোন্ট কাট এ গুড ফিগার ইন এক্সাম। স্যার সরি স্যার, টেক এক্সট্রা টাইম। আচ্ছা এখন একটু আমরা ফ্লেভারে চলে যাই, যে গভর্নমেন্ট জব, বিসিএস, তোমাদের অনেক সফলতা, অনেকের কাছে সোনার হরিণ হাতে পেয়েছো, তারপর সারা দেশ ঘুরে বেড়াচ্ছো, ওয়ার্ল্ড ক্লাস প্রশিক্ষণ পেয়েছো, প্রধানমন্ত্রীর কাছ থেকে তোমরা অ্যাওয়ার্ড নিয়েছো। So you have lots of achievement in this field. So কেমন কাটছে জীবনটা? প্রথমে নির্জন, কেমন কাটছে? এই সোনার হরিণ তো হাতের মধ্যে রয়েছে। স্যার এটা একটা মিশ্র অভিজ্ঞতা এবং মিশ্র প্রতিক্রিয়া, সুভাষিস ভাই এগ্রি করবেন, কারণ বাইরে থেকে যতটুকু চাকচিক্য আসলে দেখা যায়, ভেতরে আসলে এতটা না। দিন শেষে এটা সাধারণ একটা চাকরি। আর যদি বলি আমি এটা সোশ্যাল সিকিউরিটি, সেটা তো অবশ্যই অন্য 8-10টা চাকরি, সরকারি চাকরির মতোই। তবে আমি স্যার শুধু এতটুকু বলি, আমি গত ঈদ করেছি কর্মস্থলে, আগামী পরশু ঈদ সেটাও আমি কর্মস্থলে করছি। স্যার জীবন তো একটাই স্যার, সবার সাথে মিলেমিশে থাকা, সেটাও স্যার একজন সাধারণ মানুষের রাইট। সেটাকে আমি ইচ্ছা বলবো না আবেগ বলবো না রাইট বলবো আমি জানি না, কিন্তু সেটা কিন্তু আমি পারছি না স্যার। দ্বিতীয়ত আমার কর্মস্থলে থাকার কোনো টাইম বাইন্ডিং নাই। যারা চাকরি করে অনেকে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 6টা 7টা এরকম টাইম বাইন্ডিং আছে। হয়তো 8টা বা 10টা হলে হি উইল চার্জ
টু দ্য সিনিয়র অথরিটি, কিন্তু আমাদের কিন্তু স্যার সেই সুযোগ নেই। আমরা ছুটির দিনেও অফিস করি, ছুটির দিনেও কাজ করি। মুক্তিযোদ্ধা মারা গেলে সেটাও রাষ্ট্রীয় সম্মাননাতে দিতে যাই। ঈদের দিনেও গিয়েছি স্যার, গত ঈদে, আজকে সকালেও করে এসেছি স্যার। বন্যার সময় যারা ত্রাণ বিতরণ করতে বন্যা দুর্গত মানুষের কাছে যাই। আমরা কোনো বাছ বিচার করি না আজকে কি ফ্রাইডে না স্যাটারডে, রাত 10টা না সকাল 10টা। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, বিশেষ করে গভর্নমেন্ট হাই স্কুলের এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষা যেটা জেলা পর্যায়ে হয়, সেটার প্রশ্ন করি, সেটার গার্ড দিই, সেটার খাতা দেখি, সেটা ম্যানেজমেন্ট করে রাত 3টায় আমরা রেজাল্ট দিই। দিন শেষে স্যার মানুষ যে আমাদের উপর আস্থা রাখছে এবং আমাদেরকে আমরা হ্যাপি আছে সেটা ভেবে আনন্দ পাচ্ছে, বা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আমাদেরকে তাদের বিলঙ্গিংস, তাদের সিবলিংস, তাদের সান আর ডটার মনে করে যে একটা তৃপ্তি পাচ্ছে, সেটাই স্যার আমাদের সফলতা। দিন শেষে আমাদের যদি ব্যক্তিগত সফলতা বলি, আমরা দেশের স্বার্থে ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পারছি স্যার। একজন সরকারি অনুদান একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দুর্গত মানুষ পাচ্ছে কিনা নিজ হাতে সেটা এনশিওর করার সুযোগ পাচ্ছে স্যার। উপর থেকে বসে না স্যার, এসি রুমে বসে না স্যার, একদম হাতে হাতে দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা স্যার আমি মনে করি ইজ এ বিগ অ্যাচিভমেন্ট স্যার। এটা মনে করি এই সুযোগটা পাওয়া একটা বড় অ্যাচিভমেন্ট। এবং প্রত্যেকের স্যার যাদের ইচ্ছা আছে বিসিএস এ আসার, অনেকেই স্যার ডিমোটিভেট করে যে আমি কমার্স পড়ে, আমি সায়েন্স পড়ে আমি কেন আসবো, সেই ব্যাপারে আমি বলবো স্যার যে না স্যার, এখানেও প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার যথেষ্ট ফ্লোর আছে। এখানেও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, গণপূর্ত ডিপার্টমেন্ট আছে। সুভাষিস ভাই বললেন যে উনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, তবে গণপূর্ত বিভাগের সচিব হওয়ার একটা সুযোগ তো থেকেই যাচ্ছে। এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যাতে আরো ভালোভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এবং আমি বলবো যে বিসিএস একটা মহাসমুদ্র, যতটুকু না তার প্রিপারেশনের তার চেয়ে বেশি কার্যক্ষেত্রে। সুতরাং সেটা ফিনান্সিয়ালি বলি, অথরিটেটিভলি বলি, এটা বিশাল। আমি একজন যে বলছিল যে ডিসি অফিসের গেট কোনটা আমি জানি না, কারণ ডিসি অফিসের এত রকম কার্যক্রম, সেটা আসলে কোন গেটে ঢুকবে কোন গেটে বের হবে, আসলে কোনটা তার আসল পরিচয় সেটা জানি না। আর আমাদের কাজটা খুবই চ্যালেঞ্জিং। আমরা জানি না আসলে আগামীকালকে কি ঘটতে যাবে, কালকে আমার কি ডিউটি করতে হবে। এক মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, আমি সম্মাননা দিতে গেলাম, এটাও কিন্তু আমি 1 ঘন্টা 2 ঘন্টা আগে জানতাম না যে আমার যেতে হবে। সিমিলারলি রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ কার্যক্রম, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করা লাগবে, স্যাক্রিফাইসিং আওয়ার পার্সোনাল লাইফ। তাই যারা খুব তৃপ্তির ঢেকুর তুলে যে আমরা বিশেষ হলে খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে থাকবো, সেটা না। ইটস অল অ্যাবাউট কম্প্রোমাইজ। আমরা পার্সোনাল লাইফ কম্প্রোমাইজ করতেছি, সেজন্য হয়তো অনেকে দেখতেছে আমরা গাড়ি করে ঘুরি, বড় বড় মানুষের সাথে মেশার সুযোগ পাই। তো একটার বিনিময়ে আরেকটা, এমন না যে সবগুলো একসাথে পাচ্ছি। তো যারা আসতে চাইবে, আমি বলবো যারা নিজেকে খুব বেশি ভালোবাসেন, অনেক ফ্রি টাইম পান, টাইমে থাকতে চায়, নিজের মতো করে লাইফ লিড করতে চান, তারা এন্টারপ্রেনার হন, ডোন্ট কাম টু দ্য বিসিএস। তবে যদি বিসিএস এ আসতে হয়, অবশ্যই ইউ হ্যাভ এ মাইন্ড অফ লিডিং এ চ্যালেঞ্জিং লাইফ। দ্যাটস অল স্যার। থ্যাংক ইউ, অনেক সুন্দর। সুভাষিস, সোনার হরিণ কেমন চলছে? আমি একটু ডিফারেন্ট ভাবে বলবো স্যার। প্রথমে নিজের আমার সাথে একমত হবে, যেটা রাহিও একমত হয়েছে, যে বিসিএস এর গ্যাজেট হওয়ার পর দিন বোঝা যায় যে সোনার হরিণটা কি জিনিস। রাতারাতি আপনার সোশ্যাল স্টেটাস বলেন, আপনার ইম্পর্টেন্স বলেন সোসাইটিতে, ফ্যামিলিতে, রিলেটিভসদের কাছে, ফ্রেন্ড সার্কেলে, ইটস মেক এ হিউজ ডিফারেন্স। একটা বাউন্স নেই, সর্ট অফ হিটিং এ 6, 1-2 করে রান নিচ্ছেন, হঠাৎ আপনি একটা 6 হিট করলেন, সামথিং লাইক দ্যাট। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো, আমি নির্ঝরের কথাগুলোর সাথে ফুললি একমত যে বাইরে থেকে দেখা, ভিতর থেকে দেখা, দুটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। বা দিন শেষে আমি একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কাজ করি স্যার। আমার একটা লেভেল অফ অ্যাটিটিউড আছে, আমার একটা থিঙ্কিং আছে, এটা হয়তো অনেকের সাথে নাও যেতে পারে। আমি এভাবে চিন্তা করি স্যার, আমি টিল টোটাল আমার এডুকেশন ক্যারিয়ারটা আমি সরকারের টাকা দিয়ে পড়াশোনা করেছি। আমি যদি শুধু বিবি এর কথাটা বলি, বিবিএমবি এর কথাটা বলি, আজকে যদি আমি গভর্নমেন্ট এর ফান্ডিং, গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে না পারতাম, যদি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, তাহলে ইট উইল টেক 5 more lakhs। তাহলে সেই টাকাটা তো আমার জন্য গভর্নমেন্ট দিয়েছে। সো গভর্নমেন্ট কোত্থেকে টাকাটা দিয়েছে? দিস ইজ অ্যাবসলিউটলি মানি অফ ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ কোত্থেকে আসলে? এটা আমার দেশের রিক্সাওয়ালা, আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিকের টাকা, তাদের ঘামে ভেজা টাকা দিয়ে আমি সুভাষিস বিবিএমবিএ কমপ্লিট করেছি।
সো আমি মনে করি যে আমার কাঁধে হিউজ রেসপন্সিবিলিটি, হিউজ একটা লোন আমার ঘাড়ের উপর আমি নিয়ে ঘুরছি, দ্য লোন অফ নেশনস। সো আমি ফিল করি যে আই হ্যাভ টু রিপে দিস লোন। এই যে শ্রমিকের টাকাটা, এই যে রিক্সাওয়ালার টাকাটা, আই হ্যাভ টু রিপে সাম আদার ওয়ে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাবসলিউটলি ইন দ্য রাইট প্রফেশন, অ্যাবসলিউটলি ইন দ্য রাইট একটা সঠিক জায়গায় আছি, যেখানে আমার কাছে মনে হচ্ছে যে সরকার আমার পিছনে যেই টাকাটা খরচ করেছে, আমার এডুকেশনের পিছনে যেই টাকাটা আমার জন্য খরচ করেছে, দেশে যেই কাজের জন্য আমার জন্য পিছনে খরচ করেছে, যখন আমি দেখতে পাই নির্জর যেটা বলেছে যে এসি রুমে বসে না ডাইরেক্ট একদম তৃণমূল লেভেলে গিয়ে যখন কৃষকের হাতে যেভাবে নির্জর যখন খারিদের কাগজটা তুলে দেয়, তার এক টুকরা জমির খারিদের কাগজটা তুলে দেয়, তখন এই যে তৃপ্তিটা নিয়ে যখন রাত শেষে ঘুমাতে যাই, এতগুলো ঝামেলার পরেও 1টা 2টা 3টা বাজেও যখন ঘুমাতে যাই, অথবা 1টা বাজে হঠাৎ ঘুম থেকে উঠে যখন ডিউটি করে ভোর রাতে এসে ঘুমাই, তখন একটা তৃপ্তির ঘুম দিতে পারি যে আমি আজকে দেশের জন্য এই কাজটা করেছি, আজকে আমি এই মানুষটার জন্য, এই দুস্থ মানুষটার এই কাজে আমার জীবনটা লেগেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চ্যালেঞ্জ, যে বিষয়টা, যে লেভেল অফ চ্যালেঞ্জটা এখানে, এবং অনেকগুলো জীবনের গল্প শোনা, এটা আমার মনে হয় এই প্রফেশনে না আসলে শুনতে পারতাম না। আমার অনেকগুলো জীবন সম্পর্কে, জীবনের অনেকগুলা মানে কি বলবো ডাইমেনশন সম্পর্কে আমার অজানাই থেকে যেত। এত অল্প বয়সে আমরা এত বেশি ডাইভার্সিফাইড ফ্যামিলির গল্প শুনেছি, জীবনের গল্প শুনেছি, সিচুয়েশন দেখেছি, এত ডাইভার্সিফাইড পিপলের সাথে আমাদের উঠা বসার সময় সুযোগ হয়েছে, এক্সপেরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে। ডিসি অফিসে কাজ করছি, হয়তো দেখা যাচ্ছে যে কালচারাল দিকে সবচেয়ে একদম বয়স্ক প্রবীণ কালচারাল মাইন্ডের লোকটার সাথে আমি একটা ইয়ং ছেলে কাজ করছি, তাহলে আমি কতটুকু বেনিফিট তার থেকে শিখতে পাচ্ছি কালচার সম্পর্কে, তার হোল জীবনের এক্সপিরিয়েন্সটা আমি তার সাথে 2-3টি ইভেন্টে কাজ করে পুরো ফ্লেভারটা পাচ্ছি। একইভাবে আমি যদি একটা মেঘনা নদীর এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে মেঘনা নদীতে আমি একদম ইলিশ কিভাবে ধরে, একদম তরতাজা ইলিশের জীবন আমি দেখেছি। কতজন এই শোটা দেখছে যারা মেঘনা নদীতে জীবন্ত ইলিশ দেখেছে, ইলিশকে লাফাতে দেখেছে পানির উপরে পুঁটি মাছের মতো। সো দিস ইজ, এটা প্রাপ্তি, এটা আমার কাছে, দিস ইজ দ্য বিউটি অফ এটা ক্রিয়েটর, এটা হচ্ছে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা তখন, যে আমি এটা দেখতে পেরেছি, আমার মতো তো অনেকজন এটা দেখতে পাচ্ছে না। এবং একটা সেম টাইম চ্যালেঞ্জের যে বিষয়টা, যে নির্ঝর যেটা বলেছে আমাদের কোনো টাইম বার্নিং নাই, দেখা যাচ্ছে স্যার ওয়েদার খুব খারাপ, কিন্তু আমার মাছের অভিযান চলছে, এখন ইলিশ ধরা বন্ধ করতে হবে, আমি কিন্তু হাত গুটে, ওয়েদার খারাপ সেজন্য আমি বাসায় অন্য 10 জনের মতো বসে থাকতে পারছি না, আমাকে নদীতে নামতে হচ্ছে, মেঘনাতে নামতে হচ্ছে। এবং এমনও হয়েছে এত বেশি ঢেউ থাকার কারণে স্পিড বোট চালানো যাচ্ছিল না, স্পিড বোটটা একটা ট্রলারের সাথে বেঁধে নিয়ে ট্রলার দিয়ে আমরা তাদেরকে ধাওয়া করছি। তখন একটা পর্যায়ে যখন কাছাকাছি এসছে, আমি যখন আমার কনসার্ন যারা আমার সাথে ছিল, মেনশন, যে তাদেরকে যখন বললাম যে ওনার পিছু নেন, ওনাকে ধাওয়া করেন ইয়া দিয়ে, স্পিড বোট দিয়ে, তারা তখন আমার দিকে তাকিয়েছে যে স্যার এরকম ঢেউ, স্যার আমরা কিভাবে নামবো? তখন আমি জাম্প করে স্পিড বোটে নামলাম, নামার সাথে সাথে তখন তারা আমাকে দেখে তারাও আমার পিছু নিল, বিকজ নো ওয়ে, আমি যখন এগিয়ে যাবো আমাকে ইউ হ্যাভ টু ফলো। সো এই যে লিডারশিপটা নেওয়া, এই যে চ্যালেঞ্জটা নেওয়া, এবং যখন একটা সাকসেসফুল অপারেশন করে যখন বাসায় ফিরে আসি, তখন এত ঝড়ঝাপটার মধ্যে হয়তো পুরো ফ্যামিলিটা টেনশনে থাকে, যখন ফিরে এসে গল্পটা শোনাই, এই রোমাঞ্চকর এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তখন কিন্তু তাদের পুরো এই আমাকে নিয়ে যে টেনশন বা দুশ্চিন্তাটা কেটে যায়। এবং আমিও ফিল করি যে আমি দেশের একটা জাতীয় সম্পদ সেভ করার জন্য এরকম একটা রিস্ক নিয়েছি, আমি এরকম জায়গায় যেতে পেরেছি, সরকার আমাকে এই সুযোগটা দিয়েছে, কাজ করার সুযোগটা দিয়েছে, এটাই প্রাপ্তি। নির্জর যেটা বলেছে, উই আর স্যাক্রিফাইসিং পার্সোনাল লাইফ, অ্যাবসলিউটলি স্যার, আমাদের পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। এবং আমি ইন এ ওপেন শো, আই ডোন্ট নো এটা পাবলিকলি বলা ঠিক হবে কিনা, আমার মিসেসও মাঝে মাঝে বলে যে তোমাদেরকে কারা বিয়ে করে আসলে, এবং আমি নিজে মাঝে মাঝে স্বীকার করি যে আমাদেরকে যারা আমাদেরকে বিয়ে করে তারা বিয়ের পরে বুঝে। সো এটা মানে আমি স্যার পার্সোনাল লাইফের একটা এক্সাম্পল দিলাম, যে টিচার যেটা বলেছে যে আমাদেরকে টু হোয়াট এক্সটেন্ট উই হ্যাভ টু স্যাক্রিফাইস আওয়ার পার্সোনাল লাইফ। কিন্তু এর পরেও আমি যেটা বললাম স্যার, যে দেশের জন্য কাজ করতে পারা, দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারা, সরাসরি কাজ করতে পারা, এবং সরকারের সেবাটা সরাসরি মানুষের হাতে, রাইট পার্সনের হাতে তুলে দিতে পারার এই যে আনন্দটা, এটা স্যার আসলে $1,000,000 দিয়ে এটা পাওয়া যাবে না, এই আনন্দটুকু। এবং সর্বোপরি দিন শেষে মানুষের যে আস্থা, মানুষের যে রেসপেক্টটুকু আমরা পাই, এটা স্যার কোথাও পাওয়া যায় না। এবং আমি বলবো যে দিন শেষে মানুষ একটা পর্যায়ে গিয়ে এই
সম্মানটুকুর জন্যই মরিয়া হয়ে যাই, যেটা স্যার আপনি নিডস থিওরি মাসলো যেটা বলে যে সবার লাস্ট স্টেজ যেটা, যে সেই স্টেজটার ফ্লেভারটা আমরা মনে হয় আমি 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 ফিল করি যে আমি পাচ্ছি এই নিডস থিওরি actualization. সেলফ অ্যাকচুয়ালাইজেশন। রাইট স্যার, এইটাই আমার কাছে এই সোনার হরিণের গল্প। নির্ঝরের সাথে আমি আবারও বলবো যে বাইরে থেকে যতটা চাকচিক্য, ভিতরটা তার চেয়ে পুরোটাই উল্টো। কিন্তু দিন শেষে এইটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আপনি যখন ঘুমাতে যাবেন তখন একটা শান্তির, একটা তৃপ্তির ঘুম আপনি দিতে পারবেন। যখন আপনি ফিরে আসবেন আপনার পরিবার এবং আপনার ফ্যামিলির জন্য এমন একটা সম্মান এবং গৌরব আপনার পকেটে থাকবে যেটা পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যাবে না। দ্যাটস অল স্যার। অনেক 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 ধন্যবাদ। অনেক চমৎকার সময় আমাদের কাটলো। আমাদের অডিয়েন্সও এখনো প্রচুর অডিয়েন্স কিন্তু লাইভে দেখছি যে তারা তোমাদেরকে চমৎকার করে শুনছে। আর তোমরা দুজন এত চমৎকার করে বলছো, না শুনে উপায় নেই। তোমরা কোনো কিছু হাইড করছো না, কত প্রাণবন্ত ভাবে সবকিছু বলছো। সেই তখনও যেরকম প্রাণবন্ত ছিল এখনো প্রাণবন্ত আছো। ইটস অল অলমাইটিস গিফট টু ইউ অল। আর আমিও খুব আসলে নিজেকে প্রণোদিত প্রণোদনা অনুভব করছি। ঠিক যেভাবে এর আগে রিদ্রা এসেছিল, রাফি এসেছিল আমাদের লাইভ শোতে করছে। আমি আমার অডিয়েন্সদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকে এমন কিছু প্রশ্ন করেছেন যেগুলো আসলে অলরেডি আমাদের দুই আলোচক আগেই উত্তর দিয়েছেন। বিশেষ করে ব্যাংক এবং বিসিএস একসাথে প্রিপারেশন নেওয়ার ব্যাপার বা আরো কিছু প্রিপারেশন রিলেটেড প্রশ্ন, যে কারণে প্রশ্নগুলো আমরা আর আলোচনা করছি না। আমি অনুরোধ করব আমাদের এই আজকের প্রোগ্রামটা যেহেতু ফেসবুকে পাওয়া যাবে, সো আপনারা যদি পুরো প্রোগ্রামটা বেশ কয়েকবার দেখে নেন তাহলে বিসিএস প্রিপারেশনের এমন কিছু স্ট্র্যাটেজিক ক্রিম পয়েন্ট আজকের আলোচনায় ডিসক্লোজ করা হয়েছে, এগুলো আপনারা হাজার হাজার টাকা দিয়ে কোনো কোচিং সেন্টারে কোনোদিন পাবেন না, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি। সো ইটস মোর দেন 1000 কোচিং সেন্টার নাও। এই যে আজকে 1.5 আওয়ারে যে ইনফরমেশন গুলো আপনাদের জন্য প্রোভাইড করেছে আমাদের দুজন আলোচক, আমার মনে হয় যে আপনারা বারবার দেখবেন, যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বারবার দেখবেন এবং এখানে আপনাদের প্রস্তুতির সবচাইতে মোক্ষম জায়গাগুলো বলে দিয়েছে আমাদের দুই আলোচক। তো শুভাশিস, নির্ঝর, আসলে অনেক অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছো। তোমাদেরকে ধন্যবাদ কি করে দিব এটা আমি বলতে পারছি না, কিন্তু আসলে এইভাবে তোমরা আজীবন আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবে, এই দেশের মানুষের পাশে থাকবে, এখন যেভাবে আছো সেভাবে থাকবে, সমাজের সাথে থাকবে, এটা আমার প্রত্যাশা। আমার পক্ষ থেকে তোমাদের জন্য সবসময় শুভকামনা এবং দোয়া রইল, এবং প্রত্যাশা করি যে এইভাবেই আরো বয়স বাড়বে, আরো ব্যস্ত হবে, কিন্তু এইভাবেই আমাদের সাথে থাকবে সবসময়। ধন্যবাদ সবাইকে। স্যার আমি একটু স্যার কয়েকজনের নাম মেনশন করতে চাই, আমি আসলে এটা অকৃতজ্ঞ হয়ে যাবে, অনেকদিন পরে স্যার লাইভ আসছি এবং সব ডিপার্টমেন্টের ছেলেরা দেখছে। আই উড লাইক টু মেনশন, আমি আমার ডিপার্টমেন্টের সকল স্যারদেরকে স্মরণ করতে চাই যারা আজকে আমাকে শুভাশিসকে এখানে এনে দিয়েছে। সব স্যারদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এই শোর মধ্যে দিয়ে সবার প্রতি আমার রেসপেক্ট থাকলো, শ্রদ্ধা এবং সালাম থাকলো সব স্যারদের জন্য। এবং আপনি যেভাবে দোয়া করছেন আমি অবশ্যই বিশ্বাস করি আমার শ্রদ্ধেয় স্যাররা আমার জন্য এভাবে দোয়া করেন, তাদের দোয়াটা কন্টিনিউ থাকবে। এবং সাথে সাথে ইয়ারিক ভাই, রাফি ভাই, সুজন ভাই এবং বিবিএ তে আমার যারা ব্যাচমেটরা ছিল, পিনাকি, সাদিক, মাহফুজ, প্রিন্স, যাদের নামে আমি স্মরণ করতে পারছি না, পিন্টু, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা প্রত্যেকের অবদান, এই আমার এই ক্যারিয়ারটার পিছনে প্রত্যেকের অবদান আছে, অনেকগুলো অবদান, এগুলো বলে শেষ করা যাবে না। আমি শুধু নামগুলো মেনশন করলাম, আপনাদের জন্য অবশ্যই আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আর আমাকে এইভাবে যুক্ত করার জন্য স্যার আপনি এই যে সুযোগটা করে দিয়েছেন, এই যে ব্রিজটা করে দিয়েছেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ দোজ ব্রিজ অ্যাগেইন এন্ড অ্যাগেইন স্যার ফ্রম ইওর এন্ড। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। সো মাচ। নির্ঝর, শেষ কিছু? স্যার থ্যাংক ইউ স্যার। এরকম একটা প্ল্যাটফর্মে দেখেছেন স্যার, তার মানে হচ্ছে স্যার আমরা এখন ইউনাইটেড আছি, আমাদের আগের যে ব্রিজ সেটা অক্ষত আছে, আমাদের ব্রিজ আরো বড় হচ্ছে, এটা কখনো শেষ হবে না এবং কানেক্টিভিটিটা সারা জীবন থাকবে স্যার। এই সবসময় শুভকামনা রইল স্যার। আপনি সবসময় ভালো থাকবেন স্যার, আমাদেরকে এভাবে কানেক্টেড রাখবেন। এরকম কোন প্ল্যাটফর্মে যদি স্যার আবারও কথা বলার সুযোগ পাই অবশ্যই স্যার, শত ব্যস্ততা সত্ত্বেও আমরা স্যার একটা আপনাদের সাথে কথা বলার টাইম বের করে নিব। আর যত এক্স এফবিডিএন্স আছে এবং রানিং এফবিডিএন্স এবং যারা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং শুভাকাঙ্ক্ষী, সবাইকে সালাম, সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সো প্রিয় অডিয়েন্স, আজকে এখানেই শেষ করছি।
সো আপনারা অবশ্যই আমাদের আগামী লাইভ শোতে আমাদের সাথে থাকবেন। নতুন কোনো বিষয়, নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত বিদায় জানাই সবাইকে। ধন্যবাদ সবাইকে। শুভাশিস, নির্ঝর, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার।